হ্যাঁ সুইট ডার্লিং, কাম অন। তন্ময় নেই তাতে কি বেবি, আমি তো আছি, লেটস এনজয়। লোকটার বিশাল থাবা এগিয়ে এলো মিশুর দিকে। ভয়ঙ্কর দুটো চোখ এমনভাবে তাকিয়ে আছে যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে চোখ দুটো। মিশুর গলা শুকিয়ে কাঠ, বুকের ভেতর ধ্রিম ধ্রিম করে হাতুড়ি পিটতে লাগলো। নিজের ভুলেই নিজে ফেসে গেছে। লোকটা বিদঘুটে হাসি হাসতে হাসতে এগিয়ে এলো কাছে। মিশু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। লোকটা মিশুর মাথার পিছন দিকে এক হাত দিয়ে শক্ত করে মাথাটা ধরে কাছে টেনে নিল। মিশুর খুব চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বাকশক্তি বন্ধ হয়ে গেছে বোধ হয়। লোকটা মিশুকে দুহাতে ঝাপটে ধরে বিছানার উপর ঝাঁপিয়ে পড়ল। শয়তানটার বিশাল দেহের নিচে পড়ে মিশুর ছোট্ট শরীরটা কেবলই একটু মুক্তির জন্য হাঁসফাঁস করছে, আর মনে মনে প্রার্থনা করছে, হে আল্লাহ, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো মাবুদ। মিশু গায়ের সমস্ত জোর দিয়ে লোকটাকে ছাড়াতে। হ্যালো সবাই, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইজ ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্ট বেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা সপ্তাহে 7 দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না। ক্রমশই ওর দম বন্ধ হয়ে আসছে। লোকটা শরীরের এখানে সেখানে হাত দিচ্ছে, আর কি বিশ্রী সেই আঁচড়। মিশু শুধু মনে হচ্ছে আগামীকাল পত্রিকায় বুঝিয়ে ওর প্রাণহীন নিথর দেহের একটা ছবি বের হবে। আচ্ছা, আব্বু খুব কষ্ট পাবে না ছবিটা দেখে? আব্বুর কত স্বপ্ন ওকে নিয়ে, সবেই একটা রাতের মাত্র 1 ঘন্টার ব্যবধান ভেঙে চুরমার হয়ে যাবে। মিশু সুইসাইড করলে বাবার স্বপ্ন পূরণ করবে কে? বাবার কথা মনে হতেই একটা অন্যরকম মনোবল পেয়ে গেল সে। গায়ের জোরে দাঁত বসিয়ে একটা কামড় দিল হিংস্র লোকটার কাঁধের উপর। কামড়ের চোটে একটু সরে যেতেই উঠে দাঁড়ালো মিশু, কিন্তু পালাতে পারল না। লোকটা আবারও লম্বা হাতটা বাড়িয়ে ধরে ফেলল ওকে। এক হাতে মিশুর গলাটা টিপে ধরে কাছে টেনে নিল। এই মুহূর্তে আর কিছুই ভাবতে পারছে না মেয়েটা। এখানে কেউ ওকে বাঁচাতে আসবে না, নিজেকেই বাঁচার আপ্রাণ চেষ্টা করতে হবে। মনোবল হারালে চলবে না। মিশু ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো লোকটার দিকে। ওর চোখে আগুন ঝরতে লাগলো। গাল মুখ শক্ত হয়ে উঠল নিমিষেই। লোকটা ওর গলা টিপে ধরে আছে। মিশু ওর সামনে দাঁড়িয়ে ডান পা তুলে সোজা লোকটার পুরুষাঙ্গ বরাবর একটা লাথি দিয়ে বসলো। জায়গা মতো আক্রমণ করেছে একেবারে। শয়তান লোকটা ওখানে 2 হাতে চেপে ধরে মেঝেতে বসে পড়ল। মুখটা বিকৃত হয়ে গেছে, এক ধরনের গোঙানি শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। মিশুর ইচ্ছে করল শুয়োরটাকে পারলে খুন করে ফেলতে, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। খুন করার সাধ্য ওর নেই। এখন দ্রুত পালিয়ে যেতে হবে এখান থেকে। দ্রুত একটা সেকেন্ডও দেরি করলে চলবে না। মিশু একটু এগিয়ে এসে হাতের কনুই দিয়ে গায়ে জোরে মারল লোকটার মাথার উপর। পশুটার আর ওঠার শক্তি নেই। মিশু বড় আঘাত দিয়ে ফেলেছে মগজ বরাবর। দরজা একটানে খুলে কোনো দিকে না তাকিয়ে ছুটতে শুরু করলো মেয়েটা। যত দ্রুত পারে ওকে পালাতে হবে। এই বাড়ির বাইরে গেলে অনেকটাই বিপদ মুক্ত সে। শুধু মনে হচ্ছে পায়ে একটুও জোর নেই। স্বপ্নে দৌড়ালে যেমন রাস্তা একটু এগোয় না, এখনো সেরকম মনে হচ্ছে। তবুও বারবার আব্বুর স্বপ্নের কথা ভেবে মনের শক্তি বাড়িয়ে নিতে লাগলো। সিঁড়ি দিয়ে ছুটে 7 তলা থেকে নিচে নেমেও কোথাও একদণ্ড দাঁড়ালো না, ছুটতেই থাকলো। কোন দিকে ছুটে কোথায় যাচ্ছে তা সে জানে না। শুধু একটাই চিন্তা, এখান থেকে পালাতে হবে। পায়ে যেন এতটুকুও জোর নেই, কেবল মনের জোরেই ছুটে চলেছে মেয়েটা। মেঘালয় ওর বন্ধুরা সহ দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। এদিকে সিএনজি আসে না। সিএনজির জন্য মেইন রোডে যেতে হবে।
এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে বন্ধু পূর্বর জন্য। এমন সময় দেখতে পেল একটা মেয়ে খুব জোরে ছুটতে ছুটতে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ে জোরে জোরে হাঁফাতে লাগলো। মেয়েটি কয়েকবার জোরে শ্বাস নিতে নিতেই অজ্ঞান হয়ে রাস্তার উপর ধপ করে পড়ে গেল। চোখের সামনে এমন ঘটনা দেখে চোখ ছানাবড়া হয়ে গেল ওদের সবার। মেয়েটির দৌড়ের গতি দেখে মনে হচ্ছিল সে কোনো ভয়াবহ বিপদ থেকে মুক্তির জন্য ছুটছে। চোখে মুখেও সাংঘাতিক ভয়ের চিহ্ন স্পষ্ট। মেয়েটি রাস্তার উপর পড়ে গিয়ে আরেকটু নড়াচড়াও করছে না, জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা সবাই ছুটে মেয়েটির কাছে এসে দাঁড়ালো। সকলে উপর হয়ে চোখ বড় বড় করে দেখতে লাগলো সদ্য কৈশোর পেরিয়ে তারুণ্যে পা দেয়া মেয়েটির দিকে। চেহারায় লাবণ্য আর মায়া যতটা আছে তার চেয়ে দুরন্তপনাই বোধহয় বেশি। দেখেই মনে হচ্ছে ঝর্ণার মতো উচ্ছল একটি মেয়ে। ওরা সবাই একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। মেঘালয় ব্যাগ থেকে পানির বোতল বের করে কয়েকবার ছিটা দিল মেয়েটির মুখে। কয়েকবার চোখ পিটপিট করেই চোখ মেলে তাকালো মেয়েটি। মুখের উপর এতগুলো ছেলের মুখ দেখে ভয় কুঁকড়ে গেল একেবারে। গলায় একটুও জোর নেই, তবুও চিৎকার করার বৃথা চেষ্টা করতে যাবে এমন সময় দেখলো দুটো মেয়ের মুখও দেখা যাচ্ছে। একটি মেয়ে খুবই সুন্দরী দেখতে। ওর মাধুর্য ভরা মুখটা দেখে ভয়টা কেটে গেল একটু। জোরে জোরে শ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে ফেলল। সায়ান বলল, এই মেয়ে, এইভাবে ছুটছ কেন? কি হয়েছে? মেয়েটি চোখ মেলে তাকালো সায়ানের দিকে। চোখে মুখে ভয় স্পষ্ট। জোরে শ্বাস নিতে নিতে ঢোক গিলল। কথা বলার মতো শক্তিও পাচ্ছে না। সবাই ফ্যালফ্যাল করে চেয়ে আছে ওর দিকে। প্রত্যেকের চোখে প্রশ্ন, কি হয়েছে? মেঘালয় মেয়েটির পাশে বসে কানের কাছে কিছু বলতে যেতেই মেয়েটি ভয় কেঁপে উঠল। মেঘালয় বুঝতে পেরেছে সে খুব ভয় পেয়ে এভাবে ছুটছে, তাই ভয় কাটানোর জন্য বলল, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। কি হয়েছে আমাদের বলো। মেয়েটি তাকালো মেঘালয়ের চোখের দিকে। চোখাচোখি হতেই বুকের ভেতরটা কেমন করে উঠল। হেডলাইটের আলোয় ছেলেটার চোখ দুটো কত পবিত্র দেখাচ্ছে। এত পবিত্র চাহনি কোনোদিন দেখেনিও। কত বিশুদ্ধভাবে চেয়ে আছে, সহানুভূতিতে পরিপূর্ণ সে দৃষ্টি। অথচ একটু আগে যে জানোয়ারগুলোর হাতে পড়েছিল ওদের মিশু আরেকবার কেঁপে উঠল ভয়ে। মেঘালয় ইশারায় ওর বান্ধবী রোদকে বোঝালো মেয়েটিকে ধরার জন্য। রোদ মিশুকে দু হাতে ধরে টেনে তুলে দাঁড় করিয়ে দিতেই রাস্তার উপর রক্তের দাগ চোখে পড়ল ওদের। সবাই অবাক হয়ে তাকালো মেয়েটির পায়ের দিকে। হয়তো কোথাও কেটে গেছে। পায়জামা বেয়ে রক্তের স্রোত নেমেছে। ওরা কৌতূহলী চোখে তাকালো মেয়েটির দিকে, যেন জানতে চাইছে কি হয়েছে, কোথায় কেটে গেছে। মিশু চোখ বন্ধ করে ফেলল। এমন পরিস্থিতিতে কখনো পড়তে হবে ভাবেনি। এতগুলো ছেলে মেয়ের সামনে কিভাবে বলবে কথাটা। ওর পিরিয়ড চলছে। 7 তলা থেকে ছুটে নিচে নেমে আবার 1 কিলোমিটারের মতো দৌড়ে আসার পর শরীরের অবস্থা মারাত্মক খারাপ। খুবই ব্লাড আসছে। একটা প্যাড আর কতক্ষণ কুলোই, কিন্তু এটা কিভাবে বলবে ওদের। ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে ফেললো ও। রোদ ওকে জড়িয়ে ধরে বুঝতে পারলো মেয়েটি কাঁপছে। ও মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, কার ব্যাগে চাদর আছে? সায়ান ব্যাগ থেকে চাদর বের করে দিল। মেঘালয় ওটা মেয়েটির গায়ের উপর পেঁচিয়ে দিয়ে মেয়েটিকে ধরে রাস্তার ধারে এনে বসালো। সে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছে না, কাঁপছে রীতিমতো। মেঘালয় বলল, সায়ান, আমার ব্যাগে স্যালাইন আছে, একটু পানিতে গলিয়ে ওকে খেতে দে। সায়ান কথা মতো স্যালাইন বের করলো। আর মেঘালয় মিশুর সামনে বসে ওর চোখে চোখ রেখে বলল, আমার চোখের দিকে তাকাও তো, পলক ফেলবে না। মিশু তাকালো ওর চোখের দিকে। আশ্চর্যের ব্যাপার, ওর চোখের দিকে তাকাতে একটুও ভয় লাগছে না। মেঘালয় চেষ্টা করছে ওকে একটু হিপনোটাইজড করতে। যেহেতু মেয়েটি বাকরুদ্ধ হয়ে গেছে, এখন সম্মোহন করার চেষ্টা করে যদি একটু কথা বের করা যায়। এর আগে মাত্র একবার একজনকে সম্মোহিত করেছিল মেঘ, কতটা কার্যকর হবে জানেনি। মেঘালয় একদম মিশুর মুখের সামনে এগিয়ে এসে বলল, আমার চোখ বরাবর তাকিয়ে থাকো। মিশু কিছুই বুঝতে পারছে না, কোথায় আছে, কি করছে, কি হচ্ছে। ওর সাথে সব কিছু যেমন দুঃস্বপ্নের মতো লাগছে। তবুও মেঘালয়ের চোখের দিকে চেয়ে রইল অপলকভাবে। মেঘালয় ওর চোখের দিকে একটানা অনেকক্ষণ চেয়ে রইল। ওর বন্ধুরা সবাই চারিদিকে ঘিরে ধরে দেখছে ওর কাণ্ড। মেঘালয় একটা আঙ্গুল এগিয়ে এনে মিশুর কপাল বরাবর ধরে কী সব যেন বলল। কেউই কিছু বুঝতে পারছে না। মেঘালয় হুট করেই কী যেন করল। মেয়েটি একেবারে রোবটের মতন হয়ে গেল। চোখে অসম্ভব ঘোর, কোনো নড়াচড়া করছে না, এমনকি কাঁপুনিও বন্ধ হয়ে গেছে। মেঘালয় জিজ্ঞেস করল, কি তুমি?
মেয়েটি একদম পাথরের মতো স্তব্ধ, কিন্তু ঠোঁট দুটো অদ্ভুতভাবে নড়ে উঠল। আমি মিশু। সবাই রীতিমতো অবাক। মেঘালয়ের তাহলে হিপনোটাইজ কাজে লেগে গেছে। ওরা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। মেঘালয় আবারও জিজ্ঞেস করলো, বাসা কোথায়? রংপুর। এইভাবে ছুটছিলে কেন? মেয়েটি যেন রিমোট কন্ট্রোল পুতুল হয়ে গেছে। মেঘালয় যা জিজ্ঞেস করছে একদম শুধু সেটারই উত্তর দিচ্ছে। মেঘালয় আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোমার সাথে? আমাকে মেরে ফেলতে চাইছিল। মেয়ে তিনজন শিউরে উঠল কথাটা শুনে। মেঘালয় জিজ্ঞেস করলো, কারা মারতে চাইছিল? একটা খারাপ লোক। তুমি এখানে কোথায় থাকো? আমি রংপুরে থাকি, এখানে কেন এসেছিলে? আমার বয়ফ্রেন্ডের কাছে। তোমার বয়ফ্রেন্ড কোথায়? আমাকে ছেড়ে চলে গেছে। মেঘালয় ওর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আপাতত আর কিছু জানার নেই। এখন ওর কাছে ওর বাবার নাম্বার নিয়ে তাকে ফোন দিয়ে কথা বলে জানাতে হবে ব্যাপারটা। সবাই মাথা ঝাঁকিয়ে বলল। সেটাই কর। দুপুর বলল, এখন এখানেই আমরা পড়ে থাকবো, আমাদের ট্রেন মিস হয়ে যাবে না। আরাফ রেগে কটমট করে তাকালো দুপুরের দিকে। দুপুর মুখটা কাচুমাচু করে বিড়বিড় করে বলল, জানতাম কিছু একটা ঘটবে, জানতাম আমাদের যাওয়া হবে না। আমি যখনই কোনো কিছু নিয়ে বেশি লাফালাফি করি, লাস্ট অব্দি সেখানে আর যাওয়া হয় না আমার। আজকেও যাওয়া হবে না, আমি শিওর। সায়ান রেগে বলল। আরাফ, ওর গালে একটা বসাতো, মানুষ হবে না ও জীবনে। দুপুর মুখটা বাঁকা করলো। মেঘালয় আবারও মিশুর চোখে চোখ রেখে বলল। তোমার বাবার নাম্বার বলতে পারবা? মিশু মাথা দুদিকে নাড়ল। এই মুহূর্তে হয়তো মনে করতে পারছে না। মেঘালয় জিজ্ঞেস করলো, তোমার গায়ে কোথাও কেটে গেছে? না, ব্লাড? অনেকক্ষণ ছুটেছি, পিরিয়ডের রক্ত। মেঘালয় মাথাটা নিচু করে ফেলল। সায়ান ও আরাফ অন্যদিকে তাকালো। মেঘালয় রোদের দিকে তাকিয়ে বলল। রোদ প্যাড আছে? বলল, আছে, কিন্তু এখানে ওয়াশরুম কোথায় পাবো? সেটা ব্যবস্থা করা যাবে। এখন ওর হিপনোটাইজ কাটাতে হবে। কথাটা বলেই কষে থাপ্পড় লাগালো মিশুর গালে। মিশু মাথাটা ঝাড়া দিয়ে কেঁপে উঠল আবারও। ভয়েই কুকড়ে গিয়ে মেঘালয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে ঝাপটে ধরল মেঘালয়কে। মেঘালয় এক হাতে মিশুকে শক্ত করে ধরে আরেক হাতে বোতলটা নিয়ে মিশুর মুখে ধরে বলল। স্যালাইন খেয়ে নাও। মিশু তবুও কিছু বলল না, কাঁপতে লাগলো। মেঘালয় ওর মুখে বোতলটা ধরে একটু স্যালাইন খাইয়ে দিল ওকে। তারপর দু হাতে জড়িয়ে ধরে রইল বুকে। চাদরটা গায়ে ভালো মতো পেঁচিয়ে দিয়ে বলল। শীত করছে? মিশু দুদিকে মাথা নাড়ল। মেঘালয় আর এই অচেনা মানুষগুলোর ওর প্রতি এমন সহানুভূতি দেখে ওর অবাক লাগছে। এত ভালো মানুষও দুনিয়ায় আছে, কিন্তু এতক্ষণ কি হয়েছিল ওর? মিশু চোখ পিটপিট করতে লাগলো। একটু আগে ওর কিছু একটা হয়েছিল, কিন্তু কি হয়েছিল বুঝতে পারছে না সেটা। এমন সময় পূর্বকে দেখা গেল। ও দুলতে দুলতে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? রোদ গিয়ে ওকে ধীরে ধীরে সবটা খুলে বলল। মেঘালয় উঠে দাঁড়িয়ে মিশুকে ধরেই জিজ্ঞেস করলো, হাঁটতে পারবে কিছু দূর? মিশু মাথাটা আস্তে করে নাড়ালো। উত্তর হ্যাঁ নাকি না বোঝা গেল না। মেঘালয় সবার দিকে একবার তাকিয়ে বলল, এখানে তো রিক্সা পাওয়া যাবে না, আমরা তাহলে রাস্তার দিকে এগোই। সবাই মাথা ঝাঁকিয়ে বলল। চল। মেঘালয় মিশুর প্রতি এক অন্যরকম সহানুভূতি অনুভব করছে। কত বাচ্চা একটা মেয়ে, ভয়াবহ বিপদের হাত থেকে বেঁচে গেছে। ও মিশুর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার তো হাঁটারও শক্তি নেই দেখছে, আমি কোলে নিলে কি সমস্যা হবে? মিশু চমকে উঠল। যদিও এই মুহূর্তে ওর বিস্মিত হবার মতো অবস্থা নেই, তবুও এতটুকু বোধ আছে যে ওর পায়জামা আর পায়ে রক্তের ঢাল নেমেছে। এই অবস্থায় ছেলেটা ওকে কোলে তুলতে চাইছে। এত সুন্দর একটা মানুষ সত্যিই কি দুনিয়াতে আছে, নাকি আল্লাহ ওর জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন? সত্যিই হয়তো ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। মিশু এসব ভাবছে, আর এই সম্পূর্ণ অচেনা ছেলেটা ওকে কোলে নিয়ে অনায়াসে হেঁটে চলেছে। ওর বন্ধুরাও পাশে হাঁটছে ওদের সাথে। মেইন রোডে পৌঁছে মেঘালয় একটা সিএনজিতে মিশুকে বসিয়ে দিয়ে রোদকে বলল। চেঞ্জ করে দে ওকে। তারপর ড্রাইভারকে বলল, মামা আপনি একটু বাইরে আসেন তো। ড্রাইভার অবাক হয়ে বাইরে বের হয়ে আসলো। মেঘালয় ওকে সিটে বসানোর সময়েও মিশু অবাক হয়ে তাকিয়েছিল ওর মুখের দিকে। আর মনে মনে ভাবছিল সত্যিই কোনো ফেরেশতা হবে। আজীবন প্রত্যেকটা মেয়ে পিরিয়ডের সময় ছেলেদের থেকে লাঞ্ছিত হয়েছে, হাসির পাত্র হয়েছে। অথচ এরা কত সুন্দর। আর কিছু ভাবার মতো সক্ষমতা এখন মিশুর নেই।
মেঘালয়া ওর বন্ধুরা রাস্তার দাঁড়িয়ে কথা বলছে। ওরা কয়েকজন বন্ধু বান্ধবী মিলে একসাথে পঞ্চগড় যাচ্ছে এক বান্ধবীর বিয়ের দাওয়াতে। অবনীর বিয়ে। অবনী ওদেরই দলের একজন ছিল। ওর বাসা পঞ্চগড়ে আর ঢাকায় থেকে পড়াশোনা করত। সবাই মিলে ওর বিয়েতে যাওয়ার জন্য বেরিয়েছে। পূর্বর বাসার আগেই একটা গলিতে ওর জন্য অপেক্ষা করছিল। তখনই মিশুকে দেখতে পাই ওরা। রোদ সিএনজি থেকে ডাকলো ওদের। মিশু নিজেকে খুবই অসহায় লাগছে, কেননা ওর কেবল মস্তিষ্কটাই সচল আছে, যেটা সব কিছু ভাবতে পারছে। তাছাড়া আপাতত আর কিছুই করতে পারছে না ও। মেঘালয় এসে সিএনজিতে মিশুর পাশে বসে ওর মাথাটা কাঁধে নিল। মিশুর পিঠের পিছন দিক দিয়ে একটা হাত দিয়ে এক হাতে শক্ত করে ধরল ওকে। তারপর ডান হাতে রুটি গরম চায়ে চুবিয়ে ওর মুখে তুলে দিল। একটু নরম খাবার পেয়ে আস্তে করে গিলতে চেষ্টা করলো মিশু। মেঘালয় এক হাতে মিশুকে ধরে আছে, আর এক হাতে রুটি চায়ে চুবিয়ে খাওয়াচ্ছে। সায়ান চায়ের কাপ হাতে সিএনজির কাছে দাঁড়িয়ে আছে। মেঘালয় পারত রোদ কিংবা মণিকে বলতে যেন মিশুকে খাইয়ে দেয়, কিন্তু মেয়েদেরকে বলে কতটা লাভ হবে জানা নেই। তাছাড়া মেঘালয় নিজ দায়িত্বে যতটুকু সেবা করবে অন্য কেউ সেটা করবে না, সেজন্যই ও অন্য কারো উপর ভরসা করতে পারেনি। অনেকক্ষণ সময় নিয়ে একটা রুটির অর্ধেকটা খাইয়ে দিল মিশুকে। তারপর স্যালাইন মেশানো পানি আর সাথে দুটো জ্বর ও ব্যথার ট্যাবলেট খাইয়ে মিশুর মাথাটা নিজের বুকের উপর নিয়ে বলল, এবার ঘুমাও, এরপর দেখবি আর কোনো বিপদ নেই। মিশু কিছু বলতে পারল না। মেঘালয়ের বুকের উষ্ণ স্পর্শে ও সত্যি একবার চোখ বোঝার চেষ্টা করলো। আরেকটা সিএনজি নিয়ে সবাই দুটোতে উঠে পড়লো স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। মেঘালয় ঠিক করে ফেললো যেহেতু মেয়েটির বাসা রংপুরে আর ওরাও সেদিকেই যাচ্ছে, কাজেই এখন ওকে জাগানোর কোনো প্রয়োজন নেই। ও কিছুক্ষণ ঘুমিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করুক, তারপর না হয় ওর বাবার নাম্বার নিয়ে ফোন দেয়া যাবে। মিশুর চুলে দুবার হাত বুলিয়ে দিতেই ঘুমিয়ে গেল মেয়েটা। বন্ধুরা মেঘালয়কে নিয়ে খুব গর্ববোধ করে। এরকম ফেরেস্তার মতন মানুষ সত্যিই আজ দুর্লভ। মেঘালয়ের মানবতা আর নিঃস্বার্থ সেবা, সহানুভূতি, মানুষের প্রতি ভালোবাসা আর মমত্ব সত্যিই মুগ্ধ করে সবাইকে। মিশু ঘুমে ডলে পড়েছে মেঘালয়ের বুকে। মেঘালয় চেপে ধরে রইল ওকে, চাদরটা ভালোভাবে টেনে দিল গায়ে। এদিকে 10টা পেরিয়েছে, ট্রেন 10:30টায়। শেষ অবধি ট্রেন পাবে কিনা সেটাই এখন ভাববার বিষয়। পূর্ণিমার চাঁদ আকাশে অপার্থিব এবং অদ্ভুত সুন্দর। চাঁদের আলোয় চিকচিক করছে সব কিছু। গাছের পাতায় আলো লেগে চিকমিক করে উঠছে। ট্রেন ছুটে চলেছে দ্রুত গতিতে। ট্রেনের ঝাঁকুনি অনুভব করছে মিশু। থেকে থেকে দুলে দুলে উঠছে আর চিকচিক শব্দ কানে আসছে। মাঝে মাঝে কিছু তরুণ তরুণীর হাসির শব্দ ট্রেনের চিকচিক শব্দকেও হার মানাচ্ছে। মিশু কারো শরীরের উষ্ণতা মাপতে পারছে। মনে হচ্ছে কেউ বুকের বাঁ পাশে ঠিক বাহুর কাছাকাছি পরম যত্নে জড়িয়ে রেখেছে ওকে। তার পেশিবহুল বাহুর উপস্থিতি টের পাচ্ছে নিজের বাহুর উপর। সে আলগোছে মেয়েটির বাহু ধরে রেখেছে। মাঝে মাঝে ট্রেনের ঝাঁকুনিতে শক্ত করে চেপে ধরছে। ভ্রম লেগে যাচ্ছে মিশুর। সেই শয়তানটা নয় তো, শুয়োরটা ট্রেনে করে কোথায় নিয়ে যাচ্ছে। চিৎকার করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো মিশু। চোখ মিলে দেখলো পরিস্থিতি অন্যরকম। একটা দারুণ হ্যান্ডসাম মতন ছেলের বুকের বাঁ পাশে গুটিসুটি মেরে ঘুমোচ্ছিল সে। সেই ছেলেটি ওকে আলগোছে ধরেছিল বুকের সাথে। সামনের সিটে পাশের সিটে কয়েকটা যুবক যুবতীর কৌতূহলী চোখ দেখে বিস্মিত হয়ে গেল। এরা আবার কারা? এদের সাথে আমি কোথায় চলেছি? আর এই ছেলেটিই বা কেন এভাবে আমায় বুকে জড়িয়ে রেখেছিল? সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। ঘোর ঘোর লেগে যাচ্ছে রীতিমতো। মিশু মনে করার চেষ্টা করলো। আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে সব কিছু। পালানোর জন্য প্রাণপণে ছুটছিল সে। হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়ানো মাত্রই আর কিছু বলতে পারে না। খুব সম্ভবত সেন্সলেস হয়ে পড়েছিল। তারপর কি যেন হয়ে গেল বুঝতে পারেনি সে। কয়েকটা কৌতূহলী মুখ উপর হয়ে তাকে দেখছিল। হ্যাঁ, এই তো সেই কৌতূহলী মুখগুলো। এখন যারা পাশে বসে আছে তাদেরকেই তো দেখছিল। এবার বেশ মনে পড়েছে মিশু ভেবেছিল আল্লাহ কোনো ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন ওর জন্য। এই পাশে বসে থাকা হ্যান্ডসাম ছেলেটাকে কোলে নিয়ে হাঁটলো। তারপর সিএনজিতে বসে রুটি আর ওষুধ খাইয়ে দিল। এরপর ছেলেটি বুকে জড়িয়ে নিয়ে বলেছিল ঘুমিয়ে পড়তে। ঘুমালে নাকি আর বিপদে থাকবে না। সত্যিই তো। তারপর মিশু ঘুমিয়ে পড়েছিল, আর এখন অদ্ভুতভাবে বিপদ কেটে গেছে। কিন্তু ওরা কারা আর ট্রেনে উঠলো কিভাবে? মিশুকে এমন উৎসুক চোখে তাকিয়ে থাকতে দেখে মেঘালয় বলল, শরীর কেমন লাগছে এখন? মিশু চমকে উঠল।
এত সুন্দর স্পষ্ট নিখুঁত কারো গলার স্বর হতে পারে? প্রত্যেকটা শব্দ যেন আয়নার মতো পরিষ্কার, বারবার প্রতিধ্বনিত হয়ে মাথার ভিতর বাজতেই লাগলো। মিশু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি এখানে কিভাবে এলাম? মেঘালয় উত্তর দিল, তুমি ঘুমিয়ে পড়েছিলে, ঘুমের ঘোরেই ধরে এনে ট্রেনে তুললাম, মনে পড়ছে না? ও হ্যাঁ, মনে পড়েছে। ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়েছিল। সিএনজি থেকে নেমে সবাই ছোটাছুটি করে গিয়ে ট্রেনে উঠল। আর এই ছেলেটি রীতিমতো কোলে করে নিয়ে ওকে ধরে এনে ট্রেনে তুলে দিল। অবাক হলো মিশু, কিন্তু ওর পায়ে তো রক্ত। মিশু নিজের পায়ের দিকে তাকালো। জামা কাপড় বদলে দিল কে? মনে পড়েছে, সিএনজিতে বসে একটা মেয়ে জামা কাপড় আর প্যাড বদলে দিয়েছে। কিন্তু অদ্ভুত লাগছে এটাই যে ওর অসুস্থতার কথা এরা কিভাবে জানলো। যতদূর মনে পড়ে ওর বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। তাহলে ওরা কিভাবে? ভেবেই পাচ্ছে না মিশু। সবচেয়ে চঞ্চল মেয়েটি বলল, মিশু, তোমার এখন কেমন লাগছে? এবার আরো অবাক হতে হলো। ওরা নামও জানে, কি অদ্ভুত। এবার হয়তো এমন কিছু বলবে যাতে মিশু আরো অবাক হবে। কিন্তু কিভাবে সম্ভব হলো এটা? কারো কি টেলিপ্যাথিক ক্ষমতা আছে নাকি? মেঘালয় এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল, নাও, মুখ ধুয়ে ফেলো। মিশু উঠে দাঁড়ালো। সত্যি এখন বেশ ভালো লাগছে, গায়ে শক্তিও পাচ্ছে। জানালার কাছে এসে বাইরে তাকালো। অদ্ভুত সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে চারিদিকে। যদিও আজকে সবই অদ্ভুত লাগছে, কেমন যেন অলৌকিক ব্যাপার মনে হচ্ছে। তবে যাই হোক, একটা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। আর এই ছেলে মেয়েগুলো না থাকলে এখন শক্তি নিয়ে দাঁড়াতে পারত না বোধ হয়। সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হয় ওই হ্যান্ডসাম মতন ছেলেটাকে। মিশু ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘালয়ের দিকে। চোখাচোখি হয়ে গেল। মেঘালয়ের দৃষ্টি কত ঠান্ডা অথচ তীক্ষ্ণ, একদম ভেতরে পৌঁছে যায়। কত মায়াবী লাগে চোখ দুটোকে, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। সত্যিই ছেলেটার চোখ দুটো ভয়ঙ্কর রকমের সুন্দর। কোনো ছেলের চোখও এত সুন্দর হয় না কি? মিশু অপলকভাবে তাকিয়ে আছে মেঘালয়ের দিকে। ঘোর লেগে যাচ্ছে। ছেলেটা মৃদু হাসি হাসি মুখে তাকিয়ে আছে, চোখে কত অপার্থিব মায়া। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মিশু মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। মনি জানালার পাশের সিট থেকে সরে গিয়ে বলল, এখানে বসো। মিশু সিটটায় বসতে বসতে তাকালো মেয়েটির দিকে। এই মেয়েটির চেহারার সাথে ওই হ্যান্ডসাম ছেলেটির চেহারার অনেক মিল। আচ্ছা, বারবার হ্যান্ডসাম ছেলেটি ভাবছে কেন? ওই লোকটার নামটা কি জানা যায় না? প্রশ্নটা মনে আসতেই মিশু মেঘালয়ের দিকে ছুড়ে দিল। আপনার নাম কি? সবাই যতটা অবাক হলো, মেঘালয়ের ঠিক ততটাই মজা লাগলো। কখনো কেউ এভাবে ওর নাম জিজ্ঞেস করেনি। সেখানে এই পিচ্চিটার মতো অসংখ্য স্টুডেন্টস ওর আছে। ও হেসে বলল, মেঘালয়। মিশু চোখ কপালে তুলে বলল, মেঘালয় আবার কারোর নাম হয়? হিমালয় থেকে হিমু, আপনার নাম কি মেঘালয় থেকে মেঘু? মেঘালয় ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল। না, আমাকে শর্ট করে সবাই মেঘ বলে ডাকে। মিশু চোখ পিটপিট করে বলল, সার্টিফিকেট দেখি। কিসের সার্টিফিকেট? মিশু বলল, হিমুকে যখন কেউ জিজ্ঞেস করে নাম কি, বলে হিমু। ভালো নাম হিমালয়। ইয়ার্কি মারেন? তখন হিমু পকেট থেকে সার্টিফিকেট বের করে দেখায়। তারপর সে বলে, আপনি কি সব সময় সার্টিফিকেট পকেটে নিয়ে ঘোরেন? তখন হিমু জবাব দেয়, আপনার মতো অনেকেই বিশ্বাস করতে চায় না আমার নাম হিমালয়। তখন সার্টিফিকেট বের করে দেখাই। সবাই হেসে উঠল মিশুর কথা শুনে। সিটের উপর ঝোলানো সিট থেকে সায়ান মাথা ঝুলিয়ে তাকালো। অদ্ভুত একটা ক্যারেক্টার তো। এতক্ষণ বোবা বনেছিল, আর এখন মুখে খই ফুটছে। দারুণ করে কথা বলে তো মেয়েটা। পূর্ব জিজ্ঞেস করলো, তোমার কি হিমু সমগ্র মুখস্থ নাকি? না, তবে এতবার পড়েছি যে কিছু কিছু লাইন মুখস্থ হয়ে গেছে। বাহ, তাই নাকি? মনি মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুইও এখন থেকে সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরবি। মিশু তাকালো মনির দিকে। এই মেয়েটা কি ওই ছেলেটার বোন? হওয়ার সম্ভাবনা আছে, কারণ চেহারার মিল আছে, আর মেয়েটা ওকে ভাইয়া বলে ডাকছে। প্রশ্নটা করতে যাবে এমন সময় মেঘালয় বলল, কিছু খেয়ে নাও। কি খাবো? কি খেতে চাও? বিরিয়ানি? মিশু কিছু বলল না। খিদে পেয়েছে এটা সত্যি। বিরিয়ানি ওর খুবই পছন্দ, কিন্তু কিভাবে বলবে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে? ও মাথাটা দুদিকে নাড়ল। মেঘালয় বলল, একটু হেঁটে আসো, তাহলে ভালো লাগবে। কোথায় হাঁটবো? আমার সাথে আসো, খাবার বগিতে নিয়ে যাই।
যা খেতে ইচ্ছে হবে খেয়ে তারপর আবার আসবো। মিশুর এতক্ষণে খেয়াল হলো এটা একটা কেবিন, পুরো কেবিনটাই ওরা বুক করে নিয়েছে। এরা নিশ্চয়ই বন্ধু বান্ধবী হবে, সেটা পরে জিজ্ঞেস করা যাবে, আগে পেট ভরাতে হবে। সত্যি বড্ড খিদে পেয়েছে। মিশু উঠে দাঁড়ালো। মেঘালয় ওকে সাথে নিয়ে কেবিন থেকে বের হলো। সবাই আড্ডায় মেতে উঠলো একসাথে। মিশুকে নিয়েই কথা চলতে লাগলো ওদের মধ্যে। মেয়েটা বেশ সরল, সেটা দেখেই বোঝা যাচ্ছে, তবে ইন্টারেস্টিং একটা মেয়ে। মেঘালয় মিশুর দিকে তাকিয়ে বলল, রংপুরে কোথায় তোমার বাসা? শহরেই। আপনি কিভাবে জেনেছেন এই তথ্য? হিপনোটাইজ করে। সিরিয়াসলি? মিশুর মুখ হা হয়ে গেল। এইটুকু সময়ের মধ্যে হিপনোটাইজ করা কিভাবে সম্ভব? অবশ্য এই ছেলেটাকে দেখেই বোঝা যায় একটু সবার থেকে আলাদা। চেহারায় একটা আইনস্টাইন আইনস্টাইন ভাব আছে। বোধ হয় সাইকোলজি, ফিলোসফি ইত্যাদি ইত্যাদি চর্চাও করে। যাকে সেসব অত কিছু ভেবে লাভ নেই। এখন কিছু ভাবতে ভালো লাগছে না, মাথাটা কেমন যেন ভারী হয়ে আছে। মস্তিষ্কের একটা নিউরন বোধ হয় এখনো তন্ময়ের কথা ভেবে চলেছে। ভাবতে না চাইলেও মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে ছেলেটা। এই তো মাস 6 হবে। একদিন রাতে লগ আউট করে ঘুমাতে যাচ্ছিল তন্ময়। সেই সময়ে হুট করেই একটা আইডি থেকে মেসেজ আসে ওর ফোনে। এই তন্ময়, এমনভাবে ডাকলো যেন কত বছরের চেনা। তন্ময় বেশ অবাক হয়ে গেলেও ভাবলো ফেক আইডি হবে, সিন করে রেখে দিল। কিছুক্ষণ পর আবারও সেই আইডি থেকে মেসেজ। একবার ফোন দিবা? নিঃসংকোচ আবেদন, চমকানোর মতোই। মেসেজ দেখেই মনে হচ্ছিল যেন নিজের বয়ফ্রেন্ডকে সে ফোন দিতে বলছে। তন্ময় রিপ্লাই দিল, কে আপনি খালা? তন্ময়কে অবাক করে দিয়ে মেয়েটা একটা উজ্জ্বল কিশোরীর ছবি সেন্ড করে দিয়ে বলল, আমাকে তোমার খালা মনে হয়? বিলাই, চামচিকা, বান্দর, ব্যাংজাদা, ছাগলজাদা, ভোটকা বাছুর, বাল। তন্ময়ের হাসি পেল কালি দেখে। প্রথমত ছবিটা দেখে দারুণ লেগেছে, আর দ্বিতীয়ত মজা লাগলো কালিগুলো দেখে। মেয়েটা এখনো কতটা বাচ্চা বোঝাই যাচ্ছে। তন্ময় একরাশ মুগ্ধতা নিয়ে মেসেঞ্জারে কল দিল মিশুকে, আর তারপর বাচ্চা মেয়েটিকে নিজ হাতে প্রেম শেখালো ছেলেটা। রোজ রাতে কথা বলা, সারাদিন টুকটাক মেসেজিং করা। ইস, কত কেয়ার নিত ছেলেটা। কিন্তু হুট করেই এমনভাবে কে জানতো তখন? কি ভাবছে এমন তন্ময় হয়ে? চমকে উঠল মিশু। তন্ময় হয়ে তো সে তন্ময়ের কথাই ভাবছিল। ভাবলেও যতটা কষ্ট হয়নি, মেঘালয়ের মুখে নামটা শুনে তার চেয়ে দ্বিগুণ কষ্ট হলো। ইচ্ছে করছিল লাফ দিয়ে ট্রেনের চাকার নিচে চলে যায়। এতটা যন্ত্রণা হচ্ছে মাথার ভেতর। ও একটা প্রতারক, সেই সাথে বেমানও। স্বার্থপর ছেলেটা এভাবে অপমান করে চরম বিপদের দিকে ঠেলে দিয়েছিল ওকে। না, একদমই আর ওকে নিয়ে ভাববে না মিশু, কিছুতেই ভাববে না। ও মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, আমার খুব বিষ খেতে ইচ্ছে করছে। গাড়িতে বিষ পাওয়া যায় না? মেঘালয় বিস্ময় লুকালো। এতটুকু একটা মেয়ে, বয়স আর কতই হবে, 18 ছুঁই ছুঁই, কিংবা 17 বছর। তার এত কিসের কষ্ট যে বিষ খেতে হবে? একটা বিচ্ছেদ নিশ্চয়ই জীবনের অর্থ বদলে দিতে পারে না। মেয়েটার সাথে কথা বলতে হবে এটা নিয়ে। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, মুরগির মাংস দিয়ে গরম গরম ভাত খাও। মিশু বলল, আমি ভাতের চেয়ে বিরিয়ানি বেশি খেতে পারি। আচ্ছা বেশ, মাটন বিরিয়ানি হবে, খাবা? লেবু দেবে সাথে? মেঘালয় হেসে বলল, দেবে অবশ্যই, সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজও দেবে। মিশু কিছু বলল না, একটা সিটে বসে পড়ল। মেঘালয় একটু দূরে গিয়ে কাকে যেন কি বলে আসলো, এসে পাশেই বসে পড়ল। খাবার দিতেই মিশু হাত ধুয়ে খেতে আরম্ভ করলো। মেঘালয় পাশে বসে চেয়ে আছে ওর দিকে। মেয়েটার চেহারায় একটা সরলা নিষ্পাপ ছাপ মিশে আছে। এরকম একটা মেয়েকে ছেড়ে কোন ছেলেটা চলে গেল সেটাই ভাবছে মেঘ। মেঘালয় জিজ্ঞেস করলো, কি হয়েছিল বলবে? তুমি এখানে কিভাবে এলে, আর ওভাবে ছুটছিলে কেন? মিশু খাবার মুখে দিতে দিতে বলল, এখন কিছু বলতে ইচ্ছে করছে না। বেশ, তবে খাও পেট ভরে। একবার মরিচে কামড় দাও, তাহলে খেতে পারবা। মিশু ওর কথা মতো মরিচে কামড় দিয়ে চিল্লাচিল্লি শুরু করে দিল। মেঘালয় পানি তুলে দিল ওর মুখে। একদমই ঝাল সহ্য করতে পারে না মেয়েটা। খাওয়া দাওয়া শেষ করে আবারও মেঘালয়ের সাথে কেবিনের দিকে রওনা দিল। একটা দরজায় এসে দাঁড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিতে নিতে বলল, ইস, কি সুন্দর লাগছে সব কিছু। মেঘালয় পিছনে দাঁড়িয়ে বলল, তোমার শরীর দুর্বল, আবার মাথা ঘুরে নিচে পড়ে যাবে। পড়ে গেলেই ভালো হয়, সোজা চাকার তলে চলে যেতাম। মেঘালয় মিশুর হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে পিছনে টেনে নিল।
মিশু ওর বুকে এসে ঠেকলো একেবারে। আচমকা এরকম করার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, এটা কি হলো? উল্টাপাল্টা কথা বলছিল, আবার চুপ করে লাফিয়ে পড়ে কিন্তু তাই ভাবছে। পড়বো না, হাত ছাড়ুন। মেঘালয় মিশুর হাত ছেড়ে দিল। হাত ছাড়ুন কথাটা শুনতে কেমন যেন লাগলো। এতক্ষণ মেয়েটার সেরকম হুঁশ ছিল না, তাই বুকে জড়িয়ে থাকলেও কিছু হয়নি। কিন্তু এখন সে দাঁড়াতে পারছে বলে হাত ছাড়ুন কথাটা এমনভাবে বলল যেন হাত ধরায় বড় অন্যায় হয়ে গেছে। কিন্তু কিছু মনে করলো না মেঘালয়। দরজায় দাঁড়িয়ে একটা হাত বাড়িয়ে দিয়ে দরজা আটকে ধরে মিশুকে বলল, আমার হাতের উপর দিয়ে তাকিয়ে থাকো, তাহলে ভালো লাগবে। মিশুর ভালো লাগলো ব্যাপারটা। হাত দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তাকে বাইরে দেখতে বলছে। এমন কেন ছেলেটা? এত ভালো মানুষ হতে হয়? অবাক বিস্ময়ে বাইরে তাকালো মিশু। খুব সুন্দর বাতাস এসে গায়ে লাগছে। বাইরে চাঁদের আলোয় ঝলমল করছে সবকিছু। ট্রেন শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে। মিশু উৎফুল্ল হয়ে উঠল ক্রমশই। এখন বেশ ভালো লাগছে ওর। বলল, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এখন? পঞ্চগড় একটা ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা। ওরা সবই আমার বন্ধু, তুমি চিন্তা করো না, তোমাকে বাসায় পৌঁছে দেওয়া হবে। তবে সবকিছু খুলে পড়লে ভালো হতো। বারবার কেন মনে করিয়ে দিচ্ছেন সব কিছু? বললাম তো আমার বলতে ইচ্ছে করছে না। ধ্যাত, ভালোই লাগে না। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। আমি আপনার বাপ নই, নানিও নই। আমি মিশু। আচ্ছা বেশ, এখন চলো কেবিনে যাই। ওরা সবাই খুব ফ্রেন্ডলি, ওদের সাথে একটু মেশার চেষ্টা করলে দেখবে খুব ভালো লাগবে। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। আমরা কি যমুনা ব্রিজ পেরিয়েছি? না, এখনো অনেক বাকি। আমাকে যমুনা সেতুর উপরে উঠলে দরজায় এনে দেখাবেন। আচ্ছা দেখাবো, এখন যাই, চলো। মিশু হাঁটতে ধরে উল্টে পড়ে যাচ্ছিল। মেঘালয় ওকে ধরে ফেলতেই মিশু বাঁকা চোখে তাকালো মেঘালয়ের দিকে। মেঘ ছেড়ে দিয়ে বলল, সরি বাবা, সরি সরি মিশু। মিশু হেসে ফেলল ওর কথা শুনে। বলল, সমস্যা নেই, আসুন, আমি এখন হাঁটতে পারবো। মিশু আগে আগে হাঁটছে, মেঘালয় ওর পিছু পিছু। মেয়েটির সরলতা মুগ্ধ হওয়ার মতো। কেবিনে গিয়ে গল্প শুরু করে দিতে হবে। হাসি ঠাট্টার মাঝে থাকলে স্বাভাবিক হতে পারবে মেয়েটা। মেঘালয় দুর্দান্ত স্মার্ট একটা ছেলে। উচ্চতা 6 ফুটের কাছাকাছি, ফর্সা প্রশস্ত দেহ, পেশিবহুল বাহু, আকর্ষণীয় ফিগার, ঘন 2 ভ্রুয়ের মাঝখানে শুকনো ভাঁজ, আর মসৃণ চুলের নিচে প্রশস্ত সুন্দর কপালটা দেখলেই ভেতরে কাঁপুনি ধরে যায়। গালে খোঁচা খোঁচা দাড়ি, যথেষ্ট পিঙ্ক কালারের গোলাপির পাপড়ির মতো 2টো ঠোঁট। ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগেই থাকে। সে হাসি মেয়েদের ভেতরে ঝড় তোলে। ভয়ঙ্কর মায়াবী 2টো চোখ আর প্রাণবন্ত হাসি যে কোনো মেয়েকেই পাগল করার জন্য যথেষ্ট। তার হাঁটা চলা, প্রত্যেকটা শব্দের উচ্চারণ বুঝিয়ে দেয়, আমার কাছে এসো না, কারণ আমি সবার চেয়ে আলাদা। মেঘালয়কে দেখে মিশুর এই কথাগুলোই মনে পড়ছে। কারণ বিপজ্জনক রকমের হ্যান্ডসাম এই ছেলেটার আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে কাউকে ক্রাশ করে ফেলতে ওর খুব বেশি সময় লাগবে না। তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে চেয়ে এই কথাগুলোই ভাবছে মিশু। সায়ানের প্রশ্নে চমকে উঠল, এখন কেমন লাগছে? পাগলা হওয়ার মতন। সায়ান ভেবাচেকা খেয়ে ভ্রুকুচকে তাকালো। খেয়াল করলো মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। মিশুর মগজে কি চলছে সেটা বুঝতে সময় লাগলো না ওর। মেয়েটি নিশ্চয়ই ভাবছে এই ছেলেটা হিরো হওয়ার সব ধরনের যোগ্যতাই রাখে। ঢালিউডে ওকে টেনে নিলে নিঃসন্দেহে ভালো করবে, কিন্তু ছেলেটির পার্সোনালিটি অনুযায়ী তামিল নায়কের সাথে বেশ যায়। বাহুবলী টাইপ সিনেমাগুলোর জন্য একদম পারফেক্ট। মিশু এখনও অপলকভাবে চেয়ে আছে মেঘালয়ের দিকে, আর মেঘও ওর চোখ থেকে চোখ সরাচ্ছে না। সায়ান আবারও জিজ্ঞেস করলো, কেমন ফিল হচ্ছে? খেয়ে ফেলতে ইচ্ছে করছে। জিহবাই কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল সায়ান। সর্বনাশ করেছে। মেঘালয়কে নিয়ে কোথাও গেলে এই এক বিপদ। মেয়েদেরকে টোপ ফেলা বর্ষির মতো টেনে নেয়। মিশুর মাথাটাও গেছে বোধ হয়। সায়ানের বুঝতে অসুবিধা না হলেও বাকিরা বুঝতে পারল না কিছুই, কারণ সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। মেঘালয় এখনও মিশুর চোখ থেকে চোখ সরায়নি। আবারও মেয়েটাকে হিপনোটাইজড করতে চাইছে কিনা কে জানে। সায়ান মিশুকে একটা ধাক্কা দিয়ে বলল, এই মেয়ে। মিশু চমকে উঠল। সায়ানের দিকে তাকিয়ে বলল, জি। মিশুর চোখে ঘোর লেগে গেছে। সায়ান চোখ বড় বড় করে বলল, এক্ষুনি আরেকটা থাপ্পড় খেতে চলছিলে। মিশু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? আমি আবার কি করলাম? মেঘ তোমাকে আবারও সম্মোহন করলে
সেটা কাটাতে একটা কোষে থাপ্পড় বসাতো তোমার গালে। ও আচ্ছা, এজন্যই আমার একটু ঘোর ঘোর লাগছিল। মিশু লাজুক ভঙ্গিতে হেসে মাথা নামিয়ে ফেলল। এখন শরীরটা বেশ ফুরফুরে লাগছে। ক্লান্তি আর শরীর খারাপ লাগা ভাবটা অনেকটাই কেটে গেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, নিজের অজান্তেই চোখ বারবার চলে যাচ্ছে এই জেন্টলম্যানের দিকে। কি পরিমাণ হ্যান্ডসাম ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। যেমন সুন্দর তেমনই স্মার্ট। ওর বোনের মতো দেখতে মেয়েটাও কম না। দারুণ স্মার্ট আর বেশ সুশ্রী। মিশু জিজ্ঞেস করল, আপনারা কি ভাই বোন? মেঘালয় উত্তর দেওয়ার আগেই সায়ান জবাব দিল, হ্যাঁ, এখানে আমরা সবাই ভাই বোনের মতন, তবে ওরা দুজন নিজের ভাই বোন। ওর নাম মৌনি, মৌনতা আহমেদ থেকে শর্ট করে মৌনি। মৌন বললেই হতো, মৌনি কেন? মৌন একটু মেল মেল লাগে, মৌনিটা ফিমেল। অবশ্য মৌনির মাঝে নারী স্বভাব কমই দেখি। ও একটা ডেঞ্জারাস জিনিস, পাক্কা ছেলে ছেলে লাগে। মনি হেসে বলল, থ্যাঙ্কস ফর ইউর লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। সায়ান জবাব দিল, লেফট হ্যান্ডেড বলো আর রাইট হ্যান্ডেড বলো, তুমি যে মেয়েটা সাংঘাতিক সেটা মানতেই হবে। তোমার মতো বাঘিনী টাইপের মেয়ে আমি আর একটাও দেখিনি জীবনে। তা দেখবা কোত্থেকে? তোমার জীবনের দৈর্ঘ্য আর কতই হবে। এইটুকুন জীবনে এরকম বাঘিনী একটাই দেখার কথা। রানী এলিজাবেথ। আমাকে নিয়ে কোনো কমপ্লিমেন্ট করার আগে 150 বার ভেবে তারপর মুখ ফাটাবা মিস্টার সায়ান চৌধুরী। ওকে ওকে, তোমার সাথে কথা বলতে ভয় লাগে, আর কথাই বলবো না। মিশু চুপচাপ ওদের কথা শুনছিল আর ভাবছিল। মৌনতার কথাবার্তা আর উচ্চারণ শুনলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। ওর স্লিম ফিগারের সাথে হেয়ার স্টাইলটা একদম মানিয়ে গেছে। মেয়েটা এত সুন্দর কেন? এদের 3 জন মেয়ের মধ্যে রোদ সবচেয়ে সাধারণ ধাঁচের, আর দুপুর একটু দ্যামাগি আর স্টাইলিশ। রোদ আর দুপুর চাচাতো বোন। রোদ বয়সে একটু বড় হলেও দুপুরের দাপট রোদের চেয়েও বেশি। রোদ খুব শান্তশিষ্ট আর মিশুক ধরনের। দুপুরকে দেখেই বোঝা যায় মেয়েটা একটু হিংসুটে। দুপুর, পূর্ব ও আরাফ কিছু একটা নিয়ে গল্প করছে, একটু পরপর হেসে উঠছে শব্দ করে। এখন পূর্ব কথা বলছে হাত নেড়ে নেড়ে। ওর কথা শোনার জন্য কান খাড়া করে সেদিকে তাকালো মিশু। পূর্ব বলল, আমি রাতে ঘুমাতে গিয়ে দেখি আমার বিছানাটা জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে বিছানার এক পা টেনে ধরলাম, তারপরও বিছানা থামলো না। সে আমাকে শুদ্ধ জানালা দিয়ে উড়িয়ে নিয়ে বাইরে চলে গেল। দুপুর বলল, বিছানায় কি পাখনা গজিয়ে আছে? আজাইরা গল্প শোনাইতে আইসো মিয়া? পূর্ব বলল, এতে এত অবাক হওয়ার কিছু নাই, বিছানা আমার বউয়ের নাম, ওকে? কথাটা শুনে হো হো করে হেসে উঠল সবাই। মিশুরও হাসি পেল। ছেলেগুলো দারুণ বাজি তো। দুপুর খেপে গেলেও এখন হাসছে। মাঝখান থেকে মনি বলে উঠল, আমার গল্পটা শোনো। একবার আমার বাসায় একটা মাস্তান ছেলে এলো। তো ছেলেটা এসে আমার হাতে পায়ে ধরে বলল, ভইন রাতটা একটু থাকতে দিবেন, আমারে পুলিশ তাড়া করছে। তোর কথা মতো আমি থাকতে দিলাম ওরে। আমার ঘরে একটা মাত্র বিছানা। ওরে শর্ত দিলাম, এক বিছানায় 2 জনে ঘুমাবো, মাঝখানে একটা কোলবালিশ থাকবে, কোলবালিশ টপকানো যাবে না। মাস্তান এই শর্তে রাজি হয়ে এক বিছানায় ঘুমালাম। সে এক চুলো বালিশ টপকায় নাই। ভদ্র মতন ঘুমিয়ে সকালে চলে যাওয়ার সময় বলল, ভইন অনেক ধন্যবাদ তোমারে, কখনো কোনো বিপদে পড়লে দায়িত্ব। আমি বললাম, তুমি কি বিপদ থেকে রক্ষা করবা? সারা রাতে একটা কোলবালিশই টপকাইতে পারলা না? আবারও হেসে উঠল। পূর্ব বলল, তুই চাইছিলি মাস্তান কোলবালিশ টপকাক, তাই তো? মাস্তান কোলবালিশ টপকাইতে পারে নাই, তাহলে ওর পাওয়ার কেমন বোঝাই যায়। সায়ান বলল, আমি হলে শুধু কুলবালিশ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারও টপকাতে পারতাম। আসলে মাস্তান ভালো ছিল, সে শুধু মাস্তানি করে আর কিছুতে মন দেয় না। ভদ্র লক্ষ্মী মাস্তান। মনি বলল, বললেই হলো, লক্ষ্মী মাস্তান সে, যে সব ক্ষেত্রে মাস্তানি খাটাতে পারে। যে একটা কোলবালিশ টপকাইতে পারে না, সে আবার কেমন মাস্তান? মাস্তান কুলবালিশ টপকালে বুঝি খুব ভালো হতো? তো সাংঘাতিক মেয়ে মাইরি। দেখ, এটা একটা জোকস। আরাফ এতক্ষণ চুপ করেছিল, এবার সে বলল, কপি কাট। এটা একটা মিরাকেল শুনেছিলাম, কপি করার জোকস
বলিস কেন, তোর মাথায় কিছু নাই? মনি ক্ষেপে বলল, আমার মাথায় তোদের মাথার চেয়েও অনেক মূল্যবান জিনিস আছে। তাই নাকি? কি আছে তোর মাথায়? কি আবার, গোবর। সবাই আবারও হাসি শুরু করে দিল। মিশু হা করে চেয়ে আছে ওদের দিকে। সবাই খুব বাজি, সেই তখন থেকে এরকমই আর কি করেই যাচ্ছে, হাসি থামছে না কিছুতেই। মেঘালয় ওর সামনের সিটে বসেছে। দুজনে মুখোমুখি হয়ে বসার কারণে না চাইলেও মাঝে মাঝে চোখাচোখি হয়ে যাচ্ছে। চোখাচোখি হতেই ছেলেটা ইশারায় মিশুকে বোঝাচ্ছে সহজ হওয়ার চেষ্টা করতে। মিশুও মনে প্রাণে চেষ্টা করছে সহজ হতে। সায়ান মিশুর দিকে তাকিয়ে বলল, তুমি একটা গল্প শোনো না কেন? এবার তোমার পালা। মিশু চমকে উঠে মেঘালয়ের দিকে তাকালো। মেঘালয় ইশারায় বলল। শোনো। মিশু লাজুক ভঙ্গিতে হাসার চেষ্টা করে বলল, আমি হাসির গল্প বলতে পারি না। সায়ান আফসোস করে বলল, আহারে, এত সুন্দর বাচ্চাটা হাসির গল্প বলতে পারে না, কি দুঃখ গো। মিশু কিছু না বলে জানালা দিয়ে বাইরে তাকালো। মনটা কেমন যেন বিক্ষিপ্ত হয়ে আসছে। এ অবস্থায় মুখ দিয়ে একটা শব্দও বের হতে চাইছে না। বারবার গতকাল দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর কেবলই মনে হচ্ছে মনের উপর কেউ পর্দা টেনে দিয়েছে। তার ভিতর একটা ভূতা যন্ত্রণা অনুভূত হচ্ছে। মনে হয় মস্তিষ্কের একটা নিউরনের কাজ হচ্ছে সর্বক্ষণ তন্ময়কে নিয়ে ভাবা। সহজ হওয়ার অনেক চেষ্টা করেও পারছে না। মেঘালয় মেয়েটার সমস্যাটা বুঝতে পেরে বলল, আচ্ছা, আমরা সবাই মিলে একটা গান ধরতে পারি না? পূর্ব লাফ দিয়ে নেমে একটু এগিয়ে এসে বলল, আমি মিউজিকে থাকবো। আমি ঢোল আর মিশু ঝুনঝুনি। ঝুনঝুনি শব্দটা শুনেই হাসি পেল মিশুর। ঝুনঝুনি, ইস কত মিষ্টি একটা শব্দ। এত সুন্দর একটা শব্দে কারো নাম হতে পারে না? স্ত্রী আদর করে স্বামীকে ডাকবে, এই ঝুনঝুনির আব্বু শুনছো? কত মধুর লাগবে শুনতে। টুনটুনি অনেকেরই নাম হয়, তাহলে ঝুনঝুনিও হওয়া উচিত। এবার কারো বাচ্চা হতে দেখলে মিশু তার নাম রাখবে ঝুনঝুনি। মেঘালয় ও ওর বন্ধুরা গান শুরু করে দিয়েছে। অনেকক্ষণ ভরা গান ও হাততালি চলল। গান শুনতে শুনতে আর ওদের সাথে যোগ দিয়ে মিশুর মনটা একদম ভালো হয়ে গেছে। মেঘালয় হঠাৎ ওর দিকে তাকিয়ে বলল, বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন। মিশু, ব্রিজ দেখবে নাকি? সবাই একবার তাকালো ওদের দিকে। দুপুর ভ্রু কুচকালো। মেয়েটির সাথে খুব দ্রুত মেঘের ভাব হয়ে গেছে দেখছে। মেঘালয় এমনিতেও সবার সাথে অনেক মিশুক, কিন্তু এখন একটু বেশি ক্লোজ হয়ে গেছে মনে হচ্ছে। মেয়েটিকে কোলে নিয়ে হাঁটলো, তুলে খাওয়ালো, সিএনজিতেও বুকে চেপে ধরেছিল, আবার ট্রেনেও। দারুণ মাখামাখি চলছে। তবে মেঘ কি ইমপ্রেসড এই বাচ্চা মেয়েটার প্রতি? ওর ইমপ্রেসড করানোর মতো আছেটা কি? আজব তো। কথাগুলো ভাবতে ভাবতে নিজের ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে মিশুর দিকে চেয়ে আছে দুপুর। এমনটা নাও হতে পারে। একবার এক মৃত্যু শয্যাশায়ী মেয়েকে কোলে নিয়ে ঢাবির গণতন্ত্র তরুণের সামনে থেকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অবধি নিয়ে গিয়েছিল। মেঘকে এত সহজে সন্দেহ করাও ঠিক না। মাথাটা ঝেড়ে ফেলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল দুপুর। মিশু নামের মেয়েটি মেঘালয়ের সাথে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে মেঘালয় জিজ্ঞেস করলো, কিছু পড়ছো তুমি? এই তো সবে মাত্র ইন্টারমিডিয়েট পাশ করলাম। এ বছরই? হ্যাঁ, এখন ভার্সিটির প্রস্তুতি নিচ্ছি। বেশ ভালো। হাঁটতে সমস্যা হচ্ছে? সমস্যা হলে কি কোলে তুলে নেবেন? চমকে মিশুর চোখের দিকে তাকালো মেঘালয়। মেঘের মুখটা গোল হয়ে ও এর মতো হয়ে আছে। ভ্রু দুটো উপরে উঠে কপালে শুকনো ভাঁজ পড়েছে। মেঘালয়ের কপালের এই ভাঁজটা অদ্ভুত সুন্দর লাগে দেখতে। মেঘালয় হেসে বলল, চলতে পারলে নেব না। হাঁটার শক্তি না থাকলে সেটা প্রয়োজন, কিন্তু শক্তি থাকার পরও করতে চাইলে সেটা বিলাসিতা। মিশু হেসে বলল, আপনি খুব সুন্দর করে কথা বলেন। ধন্যবাদ। মেঘালয় আর কিছু বলল না। দরজায় দাঁড়িয়ে একটা হাত বাড়িয়ে মিশুর হাত ধরল। মিশু ওর হাত শক্ত করে ধরে দরজায় এসে দাঁড়ালো। একটা অন্যরকম শক্তি আর ভরসা পাচ্ছে ভেতরে। কেবলই মনে হচ্ছে কতটা নিরাপদ এই হাত। একটা মেয়ে বাবার বুকে যতটা নিরাপদ, এখন ঠিক সেরকমই অনুভূত হচ্ছে। দরজায় দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো ওরা। জোরে বাতাসের ঝাপটা এসে লাগছে গায়ে। মিশুর চুল এলোমেলোভাবে উঠতে শুরু করেছে। চুল উড়ে মেঘালয়ের মুখের উপর গিয়ে পড়ছে। মেঘালয় সরালো না। ওর চুলের স্মেলটা দারুণভাবে ফিল করতে লাগলো। এত সুন্দর ঘ্রাণ কেন চুলের? কোনো শ্যাম্পু কিংবা তেলের নয়। এই ঘ্রাণ যেন প্রকৃতির পরম আদরে গড়ে দেয়া। গায়ে মেখে নিতে ইচ্ছে করছে এরকম। মেঘালয় চোখ বন্ধ করে চুলের ঘ্রাণ নিচ্ছে।
মিশু ওর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। চোখের পাপড়িগুলো কত ঘন আর সুন্দর, ঠোঁট আর থুতনির উপর চুলগিয়ে পড়েছে। এমন চোখ বুঝে আছে কেন সে? মেঘালয় চোখ মেলতেই চোখাচোখি হয়ে গেল। একটা বড় রকমের ধাক্কা খেলো মিশু। এত কাছ থেকে কারো চোখ কখনো দেখেনিও। হ্যাঁ, একবার দেখেছিল, কিন্তু সেটা এই মেঘালয়েরই। গতরাতে ওকে সম্মোহন করার আগে মেঘালয় এরকম প্রখর দৃষ্টিতে তাকিয়েছিল। ভয়ঙ্কর সুন্দর সে দৃষ্টি। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ঘোর লেগে যায়। মিশু তাকালো বাইরের দিকে। ট্রেন যমুনা ব্রিজের উপরে উঠছে। ট্রেন থেকে নিচের দিকে তাকালে মনে হয় বুঝি শূন্যে ভেসে চলেছে পানির উপর দিয়ে। কত প্রবল ঢেউ। মাঝে মাঝে শান্ত হয়ে পানির স্রোত বইছে। কাদার মতো ঘোলাটে জলগুলো দেখলে বুকটা ফাঁকা হয়ে যায়। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এই দিকটায় রেলিং বলতে গেলে নেই। চিকন একটা লোহার রেলিং দেয়া। বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছে শুধু। নিচের দিকে তাকাতেই মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে। মেঘালয় মিশুর হাত ধরে নিয়ে এসে ব্রিজের রাস্তার দিকের দরজায় দাঁড়ালো। কেবিনের দরজায় দাঁড়িয়ে আছে ওরা। সব কেবিনের দরজা লাগানো। ফাঁকা ট্রেনের কোথাও কেউ নেই, শুধুই মেঘ, মিশু। মনে হচ্ছে পুরো ট্রেন জুড়ে বুঝি কেউ নেই, শুধুই ওরা দুজন। ট্রেনে অনেক সিট থাকবে, অনেক যাত্রী থাকবে, তবেই না ট্রেন মনে হয়। এখানে শুধু ছোট ছোট রুমের মতো খুপড়ি সাইজের কেবিন। প্রত্যেকটা দরজা লাগানো, বাইরে কেউ নেই। শীতল বাতাসে রোমাঞ্চিত হয়ে উঠছে মিশু। মেঘালয় ওর হাত ধরে রেখেছে। পরস্পর হাত ধরাধরি করে দরজায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। ট্রেন চলছে খুবই ধীর গতিতে। রাস্তায় পা ফেলা যাবে এরকম মনে হচ্ছে। হেডলাইটের আলোয় খুবই সুন্দর দেখাচ্ছে সেতুটাকে। ট্রেনের কাছ দিয়েই রাস্তায় বাস, ট্রাক চলে যাচ্ছে হুশ করে। বাসের জানালা দিয়ে অনেক যাত্রী কেবিন থেকে সেতু দেখছে। মিশু উৎফুল্ল হয়ে উঠছে ক্রমশই। পুরো ব্রিজ পার হতে অনেক সময় লেগে গেল। কেউ কোনো কথা বলল না। ব্রিজ পার হওয়ার পরও একে অপরের হাত ধরেই রইল দরজায়। মিশু কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল তন্ময়ের কথা। আবারও হুট করেই মনে পড়ে গেল। অসহ্য একটা যন্ত্রণা দিয়ে গেছে ছেলেটা। প্রতি মুহূর্তে দহন করতেই থাকে। মিশু একটু পিছিয়ে আসতেই হাতে টান পড়ল। মেঘালয় ওর দিকে তাকিয়ে হাত ছেড়ে দিল। ওর করুণ মুখের দিকে তাকিয়ে মেঘালয় জিজ্ঞেস করল, কি হয়েছে? মিশু কিছু না বলে মাথা নাড়ল। মেঘালয় বুঝতে পেরেছে ওর সমস্যাটা। নিশ্চয় কিছু একটা নিয়ে খুব ডিপ্রেশনে ভুগছে। এটা কাটিয়ে দিতে পারতো যদি। একটু নিশ্চুপ থেকে ভাবতে লাগলো কি করা যায়। এরকম ফুটফুটে একটা মেয়ে এমন মনমরা হয়ে থাকবে, সেটা কেমন দেখায়। ওর ডিপ্রেশন কাটানোর একটা উপায় বের করতে হবে। বাঁকা চোখে মেঘালয়ের তাকালো মিশুর দিকে। ট্রেন বঙ্গবন্ধু সেতুর পর যে স্টেশন, সেখানে এসে দাঁড়ালো। মিশু মেঘালয়কে বলল, একটা চিপস এনে দেবেন? এইখানে এত রাতে দোকানপাট? আচ্ছা, যাচ্ছে। তুমি দরজা থেকে একটু ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি দৌড়ে গিয়ে চিপস নিয়ে আসছি। আচ্ছা, মিস্টার টুইস্ট আনবেন? মেঘালয় লাফ দিয়ে নেমে স্টেশনের দিকে যেতে লাগলো। ট্রেনের পিছনের দিকের বগিতে থাকার কারণে স্টেশনের অনেক পিছনে পড়ে গেছে ট্রেনের বগিটা। মেঘালয় দ্রুত ছুটছে প্ল্যাটফর্মের দিকে। মিশু দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে সেদিকে। অনেকক্ষণ কেটে গেল, মেঘালয়কে দেখা যাচ্ছে না। মিশু মাথা বাড়িয়ে উৎসুক চোখে চেয়ে আছে প্ল্যাটফর্মের দিকে। মেঘালয় কই? অনেকক্ষণ তো হয়েই গেল। ট্রেন হুইসেল বাজিয়ে আস্তে আস্তে চলতে শুরু করেছে। এখনও তো এলো না মেঘ। মিশু নিজের ঠোঁট খামড়ে ধরে দ্রুত চিন্তা করতে লাগলো। ট্রেন তো প্রায় জোরেই চলতে আরম্ভ করেছে, উনি তো এখনও এলো না। কি হলো ওনার? টেনশন হচ্ছে। ওদের বগিটা প্ল্যাটফর্ম বরাবর আসার পরও মিশু মেঘালয়কে দেখতে পেল না। প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন প্রায় বেরিয়ে যাচ্ছে, অথচ লোকটা এলো না। নাকি ভুলেই অন্য বগিতে উঠে পড়েছে। কিন্তু ছেলেটাকে মিশু দেখতেই পায়নি। আর কোনো বিপদ হলো না তো? বুকটা ছ্যাদ করে উঠল মিশুর। এমন সময় দেখলো খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছে মেঘালয়। এখনও অনেক দূরে। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কিন্তু এভাবে হাঁটলে তো আর ট্রেন ধরতেই পারবে না। এই অবস্থায় ট্রেনে উঠতেও পারবে না। পায়ে কিছু একটা হয়েছে বোধ হয়। এদিকে ট্রেন তো স্টেশন পেরিয়ে যাচ্ছে প্রায়। ওনাকে ফেলেই চলে যাব? বুকটা কেমন চিনচিন করে উঠল মিশুর। পিছনে তাকিয়ে ট্রেনের শিকল খুঁজতে লাগলো। দেখতেও পাচ্ছে না। দ্রুত চিন্তা করতে লাগলো ও, আরে ট্রেন চলে গেলে ছেলেটা একা একা কী করবে এখানে? তার উপর পায়ে আঘাত পেয়েছে। যে মানুষটা ওর এত সেবা করে অনেকটা সুস্থ করে তুলল, রক্ত মাখা অবস্থায় কোলে নিয়ে রাস্তায় হাঁটলো, তাকে এভাবে অসুস্থ অবস্থায় ফেলে যাওয়াটা কি ঠিক?
আর কোনো কিছু না ভেবেই মিশু লাফিয়ে পড়ল ট্রেন থেকে। স্টেশনের পাকা শানের উপর পড়ে জোরে আঘাত পেয়ে ব্যথায় চিৎকার করে উঠল। দূর থেকে মেঘালয় দেখতে পেয়ে একদম এটা কি করলো মিশু? যদি লাইনে পড়ে যেত তাহলে কি হতো? এভাবে কেউ চলন্ত ট্রেন থেকে লাফ দেয়? নিজেও হাঁটতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে হাঁটতে। খুঁড়িয়ে খুঁড়িয়ে মিশুর দিকে এগোতে লাগলো। একদিকে মাঝরাত আর একদিকে ট্রেন ওদেরকে যমুনার পাশে ফেলেই চলে গেল। ট্রেন তো ফেলে চলে গেল, এবার কি হবে? মিশু শানের উপর বসে একটু ঝুঁকে আছে পায়ের দিকে চেয়ে। হাঁটুতে বেশ জোরেই আঘাতটা পেয়েছে। ব্যথার চোটে চোখ আপনা আপনি বুঝে আসতে চাইছে। খুব সম্ভবত জায়গাটা ছিলে গেছে। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে চেষ্টা করলো মিশু। তাকালো মেঘালয়ের দিকে। মেঘালয় খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে ওর দিকে। বাম পায়ে ব্যথা পেয়েছে নাকি ডান পায়ে সেটা ঠিক ঠাউর করা যাচ্ছে না। মনে প্রাণে চেষ্টা করছে স্বাভাবিকভাবে হাঁটার, তবুও বাঁকা হয়ে যাচ্ছে। হাঁটার গতিও দ্রুত হচ্ছে না, সেটা দেখিয়ে বোঝা যাচ্ছে পায়ে ইনজুরি হয়েছে। তবুও মেঘালয় দ্রুত এগোচ্ছে মিশুর দিকে। মিশু উঠে দাঁড়াতে পারছে না, বসে ঝুঁকে আছে। মেঘালয় কাছাকাছি আসার পর মিশু উঠে দাঁড়াতে চেষ্টা করলো। মেঘালয় হাত ধরে টেনে তুলল ওকে। মিশু উঠে দাঁড়িয়ে সোজা হয়ে বলল, কি হয়েছে আপনার পায়ে? ও কিছু না। তুমি এরকম বোকার মতো কাজটা করলে কিভাবে? এইভাবে কেউ চলন্ত ট্রেন থেকে লাফায়? আপনাকে এ অবস্থায় দেখার পর কিভাবে ফেলে যাই? গাড়ির শিকড় টেনে ধরলেই পারতে। শিকল খুঁজে পাচ্ছিলাম না, আপনি ব্যথা পেলেন কিভাবে বলুন তো? মেঘালয় ডান পাটা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আর বলো না, 2-3টা ছোট বাচ্চা আমার ফোন ছিনতাই করার চেষ্টা করছিল আর কি। অনেকক্ষণ থেকে ফলো করছিল মেবি। আমি একটাকে ধাওয়া করতে যেতেই ইট ছুড়ে মেরেছে পায়ে। মিশু মেঘালয়ের পায়ের দিকে তাকিয়ে বলল, ইস, খুব লেগেছে তাই না? সেরকম নয়, আমি তো ভাবলাম তোমার পা ভেঙে গেছে। আমার পা ঠিক আছে একদম, তবে একটু জোরে লেগেছে আর কি। মেঘালয় একটা বেঞ্চ দেখতে পেয়ে সেদিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মিশু চেষ্টা করেও টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। পা ফেলতে কষ্ট হচ্ছে এখন। মেঘালয় হাত ধরে ধরে ওকে নিয়ে গিয়ে বেঞ্চে বসালো। জিজ্ঞেস করলো পায়ে কেটে গেছে এরকম ফিল করছে কিনা। মিশু উত্তর দিল, তেমন কিছু হয়নি, এত চিন্তা করতে হবে না আপনাকে। আপনার ফোন কি নিয়ে গেছে ওরা? না, ফোন নিতে পারেনি। আল্লাহর প্রশংসা সবই। আপনার পায়ে স্যাবলন লাগাতে হবে না? নিজের পায়ে বেশি ইনজুরি হয়েছে আর সেখানে আমার পায়ের কথা ভাবছে। যাক, আজকালকার মেয়েদের মতন স্বার্থপর হওনি, সেটা দেখে ধন্য হলাম। মিশু ভ্রুকুচকে তাকালো। আজকালকার মেয়েরা বুঝি স্বার্থপর হয়? মেয়েদেরকে কতটা জানেন আপনি? মেঘালয় হেসে বলল, বাবা, বোধহয় আমার চেয়ে বেশি জেনে ফেলেছ। শোনো মেয়ে, তুমি নিজে মেয়ে হলে কি হবে? মেয়েদের সম্পর্কে অনেক কিছুই তোমার অজানা, যেগুলো আমি জানি। আমার ফ্রেন্ড দুপুরের কথাই ধরো, আমি তোমার সেবা করছিলাম দেখে মেয়েটি কিরকম জেলাস হচ্ছিল দেখছিলে না? মেয়েরা একটু হিংসুটে, সেটা মানতে হবে। একটা মেয়ে কখনো আরেকটা মেয়ের রূপের প্রশংসা শুনতে পারে না, সেখানে আপনার মতো একজন হ্যান্ডসাম পুরুষ আমার সেবা করছে, সেটা দেখলে একটু তো জ্বলবেই। মেঘালয় শব্দ করে হাসছে মেয়েটির কথা শুনে, যেন খুব মজার কথা বলেছে। মিশু মুগ্ধ হয়ে শুনছে সে হাসির শব্দ, আর মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে মেঘালয়ের মুখের পানে। সরাসরি তাকাতে বড্ড লজ্জা লাগে ওর। মেঘালয় হাসি থামিয়ে বলল, তোমার মিস্টার টুইস্ট আনতে পারেনি। লাগবে না আমার মিস্টার টুইস্ট। এখন যাওয়ার উপায় কি? এরপর আবার কখন ট্রেন আসবে? ট্রেন তো সারা রাত আসবে, সারা রাত যাবে। ট্রেনের সংখ্যা অগণিত, কিন্তু সব ট্রেনে তো উঠলে হবে না। রংপুর এক্সপ্রেস কমলাপুর ছাড়ে সকাল 8টায়। তার মানে কালকে দুপুর পর্যন্ত আমরা এখানে বসে থাকবো? অবশ্যই না, আমাদেরকে অন্য কোনো ট্রেনে উঠতে হবে। মিশু একটু মুখ টিপে কি যেন ভাবলো, তারপর বলল, অযথা কোন ট্রেনে উঠবো? সিট তো পাবোই না, এই অবস্থায় দাঁড়িয়ে যাব কিভাবে? দুজনেরই পায়ের অবস্থা খারাপ। যে ট্রেনে ওঠো, সিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন? মেঘালয় একবার আকাশের দিকে তাকিয়ে বলল, আপাতত জ্যোৎস্না স্নান করব। মৃদু কুয়াশা, পূর্ণিমার চাঁদ, আকাশ ভরা নক্ষত্র, যমুনার বুকে ভেসে ভেসে জ্যোৎস্না উপভোগ করতে কেমন হয় বলো তো? আলোয় ভেজে যাবো দুজন। কখনো আলো ভেজেছিলে মিশু? মিশুর চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। আলোয় ভেজা যায়?
হ্যাঁ যাই তো, জ্যোৎস্না স্নান করা গেলে আলোয় ভেজা যাবে না কেন? প্রখর রোদেও ভেজা যায়, সেটাকে বলা যায় রোদ ভেজা। বৃষ্টি ভেজার মতন রোদ ভেজা, মিশু বলল। আমি প্রখর রোদে ভিজেছি, সূর্যের অতি বেগুনি রোশনি গায়ে মেখেছি অজস্রবার। বাহ, চাঁদের আলোয় ভিজছিলে? মিশু একটু থমকে কি যেন ভাবলো, তারপর বলল। চাঁদের আলো গায়ে মেখেছি, কিন্তু কখনো ভেজা হয়নি। আর আপনার কথা অনুযায়ী যমুনার বুকে ভেসে ভেসে চাঁদ দেখতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। মেঘালয় রহস্যময়ী ভঙ্গিতে হাসলো। একটা জিনিস খেয়াল করে দেখলো মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। ওর ডিপ্রেশন কাটানোর একটা ভালো উপায় হচ্ছে কোনো অ্যাডভেঞ্চারে ডুবানো। এখন একটা অ্যাডভেঞ্চার ব্যবস্থা করলে বেশ হয়, কিন্তু এখানে সর্বত্র গার্ড আছে। রাত্রিবেলা ইকো পার্কে ঢোকার কোনো নিয়ম আছে কিনা মেঘালয়ের জানা নেই। এক পা এগুলোই তো পুলিশ এসে ধরে ফেলবে, তারপর এখন আবার মাঝরাত। মেঘালয় চিন্তা ভাবনা করে একটু দূরে গিয়ে বাবাকে ফোন করলো। একজন আঙ্কেলের ট্রাকের ব্যবসা আছে, ওনার সাথে যোগাযোগ করলে উনি খোঁজ নিয়ে জানাতে পারবেন এখন কোনো ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে কিনা। যদি সেরকম পাওয়া যায় তাহলে ট্রাকে জার্নি করার একটা সুযোগ মিলবে। ট্রাকের উপর দাঁড়ালে সব কিছুই অন্যরকম লাগে, এলোমেলো বাতাসে এসে সমস্ত যন্ত্রণা যেন উড়িয়ে নিয়ে যায়। মিশুকে ট্রাকে জার্নি করাতে পারলে বেশ অ্যাডভেঞ্চার হয় একটা। বাবাকে ফোন দিয়ে আঙ্কেলের সাথে এ ব্যাপারে কথা বলতে বলল। উনি কিছুক্ষণ বাদে জানাবেন বলেছেন। মেঘালয় এসে মিশুকে বলল, যমুনার বুকে ভেসে জ্যোৎস্না দেখতে চাইলে অন্যভাবে ব্যবস্থা করতে হবে, আজকে অন্তত হবে না। কেন হবে না? এখানে কোথায় ঘাট আছে আমার জানা নেই। সন্ধ্যাবেলা হলে না হয় একটা চেষ্টা করে দেখতাম। এত রাতে কোথাও যাওয়াটা খুব বেশি রিস্কি। তাছাড়া কি আর ব্যবস্থা আগেই করে রাখতে হয়। আপনি কখনো নদীর বুকে ভেসে চাঁদ দেখেছেন? হ্যাঁ, 4 বার। আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনি বুঝি অ্যাডভেঞ্চার খুব ভালোবাসেন? প্রচুর। সেজন্য তো আজকেও একটা অ্যাডভেঞ্চার করছে। আপাতত চলো রেললাইন ধরে হাঁটা যাক। মিশু উঠে দাঁড়াতে চেষ্টা করলো। মেঘালয়কে এখন ওর আরও বেশি আকর্ষণীয় লাগছে। ছেলেটা এমনভাবে জ্যোৎস্না স্নানের কথা বলল যে মিশুর মনটাও উতলা হয়ে গেছে নৌকায় ভেসে চাঁদ দেখার জন্য, কিন্তু সেটা এখানে কিছুতেই সম্ভব না জেনেও ছেলেটা কেন যে বলতে গেল। এখন খুব ইচ্ছে করছে নদীতে ভেসে ভেসে চাঁদ দেখতে। মিশু কথাটা বলার পর মেঘালয় একটু ভেবে বলল, তোমার যদি আপত্তি না থাকে তাহলে তিস্তা নদীতে ভেসে ভেসে জ্যোৎস্না দেখতে পারি। সেটা তোমার বাড়ির কাছেই হবে, আর আগামীকাল রাতে আমি ম্যানেজ করে ফেলতে পারবো। রংপুরে আমার একজন ভালো বন্ধু আছে। মিশু উৎফুল্ল হয়ে বলল, সেইটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, কেমন লাগে নদীর বুকে শুয়ে চাঁদ দেখতে? মেঘালয় বলল, একবার ভাসলে এই লোভ সামলাতে পারবো না। শীর্ষের বাতাসে গা হিম হয়ে আসে, নৌকা বাতাসে দোলা খায়, পানির কলকল শব্দ কানে আসে, মাঝে মাঝে স্রোত খুব বেড়ে যায়। নিজেকে মনে হয় শরৎচন্দ্রের শ্রীকান্ত। চারিদিকে শুধু পানি আর পানি, আর মাথার উপরে বিশাল আকাশ। আকাশে ঝুলে আছে লক্ষ লক্ষ নক্ষত্র। একটা লোভনীয় চাঁদ। ইচ্ছে করে চাঁদটাকে ধরে গিলে খেয়ে ফেলে। মিশু উত্তেজনায় বাহু চেপে ধরল। মেঘালয়ের গায়ের পুরোটা ভর মেঘালয়ের গায়ের ওপর ছেড়ে দিয়ে মুগ্ধ হয়ে তাকালো রেল লাইনের দিকে। সামনের দুদিকে গাছের সারি আর চাঁদের আলোয় যতদূর দেখা যাচ্ছে লম্বা রেল লাইন। মেঘালয়ের কথা শুনে কল্পনার রাজ্যে হারিয়ে গেছে ও। মনে হচ্ছে সে নিজেই এখন নদীর মাঝখানে নৌকায় ভেসে চলেছে। কি থ্রিলিং! উফ! মেঘালয় বুঝতে পারছে মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। মিশু ডিপ্রেশন কাটিয়ে দেবার ভালো উপায় পেয়ে গেছে। তাহলে সুযোগটাকে কাজে লাগাতে হবে। মেয়েটার চঞ্চলতা ফিরিয়ে দিতে হবে ওকে। মাঝে মাঝে ওর চোখে মুখে যে খুশির রেখা ফুটে ওঠে আবারও মিলিয়ে যায়, সেটাকে দীর্ঘস্থায়ী করার ইচ্ছে জাগছে। মেয়েটাকে দেখলেই বোঝা যায় কত উচ্ছল এক কিশোরী। দুরন্ত পনা ছুঁয়ে আছে যার সবটা জুড়ে। একটা আঘাত কখনো এই উচ্ছলতাকে দমিয়ে দিতে পারে না। মেঘালয় নিজেও ভালো মতো হাঁটতে পারছে না, তবুও মিশুকে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে রেল লাইনের দিকে। জিজ্ঞেস করলো, তোমার সাথে ঠিক কি কি ঘটেছে বলবে আমায়? মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন বলতে ইচ্ছে করছে না। বেশ, শীত করছে তোমার? না, খুব আনন্দ হচ্ছে। দুজন রেল লাইনে নেমে লাইন ধরে সোজা হাঁটতে লাগলো। মেঘালয় খুব সতর্ক হয়ে আছে, কারণ যে কোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে। বেশ কিছু দূর দুজনে নিঃশব্দে হাঁটলো। ফাঁকা রেল লাইন ধরে হাঁটছে দুজনে। মাথার উপরে শুল্ক পক্ষের চাঁদ। চাঁদের মায়াময় আলো ছড়িয়ে পড়েছে সবখানে।
আলোয় ভিজে যাওয়া বোধ হয় একেই বলে। মিশু বলল, আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? আপাতত পুলিশের হাতে ধরা খেতে যাচ্ছে। মানে পুলিশ কেন ধরবে আমাদের? সবখানে গার্ড থাকার কথা এই এলাকাটায়, কিন্তু এখনো পুলিশ কেন ধরছে না সেটাই ভাবছে। পুলিশ ধরে কি করবে আমাদের? মেঘালয় হেসে বলল, পুলিশ ধরে আবার কি করে জানো না? আমাকে জামাই আদর আর তোমাকে বউ আদর করবে, আদর করে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দেবে। মিশু শিউরে উঠে বলল, সে কি, আমাদের কোনো দোষ নেই, তবুও কেন ধরে নিয়ে যাবে? এই যে এভাবে পাগলের মতো মাঝরাতে রেল লাইনে হাঁটছে, এই ধরনের পাগলদেরকে ধরতে পুলিশের কোনো অভিযোগ লাগে না। বাংলাদেশের এটা অনেক বড় সুবিধা। পুলিশের হাতে ধরা খেতে চাইলে রাত্রিবেলা রাস্তায় বেরিয়ে পড়ো। মিশু মেঘালয়ের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। ও বলল, এরকম রহস্য করছেন কেন? আপনি কি রহস্য করতে ভালোবাসেন? রহস্য কখন করলাম? আপনার চাহনিটাই রহস্যজনক। এই যে এভাবে বলছেন আমাদের পুলিশ ধরবে সেই জন্য আপনি রেল লাইনে হাঁটছেন, এগুলা কেমন কথাবার্তা? এগুলো পাগলামি, পাগলরা এসবই বলে। আপনি নিশ্চয়ই পাগল নন। মেঘালয় হেসে বলল, আমরা জগতের সব মানুষই পাগল, কেউ একটু বেশি পাগল, কেউ একটু কম পাগল, কিন্তু প্রত্যেকেই সুস্থ থাকার ভান করি সবসময়। হ্যাঁ, তার মানে আমরা সবাই পাগল। সবাই কেন পাগল হব? জীবনের যে কোনো একটা মুহূর্তে এসে প্রত্যেকে পাগলের মতো কথা বলে কিংবা আচরণ করে, তাই বলে তো সবাই পাগল হয়ে যায় না। মিশুর মাথা ঘুরতে শুরু করেছে মেঘালয়ের কথা শুনে। ও বলল, একবার বলছেন সবাই পাগল, একবার বলছেন পাগল কেন হবে। আপনার কথা শুনে আমার মাথা ঘুরছে, এরকম কেন করছেন? মেঘালয় হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, মজা করছিলাম, মাঝে মাঝে একটু রহস্য করতে ভাল লাগে। মিশু অবাক হয়ে বলল, সত্যি আপনি খুব অদ্ভুত, দারুণ রহস্য করতে জানেন। কথার প্যাচ এমনভাবে লাগিয়ে দেন যে মাথা এলোমেলো হয়ে যায় একেবারে। মেঘালয় আবারও হেসে উঠল। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দুজনে প্ল্যাটফর্মে ফিরে এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বেজে গেছে। ভোর হতে এখনো অনেক রাত বাকি। আঙ্কেল ফোন দিয়ে একজন ড্রাইভারের নাম্বার দিলেন। ওনার সাথে আলাপ করে ট্রাকের ব্যবস্থা হয়ে গেছে। ট্রাকটা ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছে। সেতুতে পৌঁছাতে আরও 40 মিনিটের মতো সময় লাগবে। টুকু সময় এখানেই বসে থাকতে হবে। বাবা ও চাচার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো মেঘালয়। মিশু বারবার তাকাচ্ছে মেঘালয়ের মুখের দিকে। চিন্তা করার সময় মেঘালয়ের কপালে শুকনো ভাঁজ পড়ে। সেটার দিকে মন দিয়ে তাকিয়ে রইল খানিকক্ষণ। মেঘালয় কী ভাবছে সেটা অনুধাবন করার চেষ্টা করলো। একটা ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে। মিশু জিজ্ঞেস করলো এই ট্রেনে উঠবে কি না। মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, না। মিশু আর কিছু বলল না। এখন শরীরটা বেশ ফুরফুরে লাগছে, কিন্তু পায়ের চোটটা চিনচিন করছে ব্যথায়। মুখটা গোল করে চেয়ে রইল লাইনের দিকে। এখানে প্রায় সব সময়ই গাড়ি এসে দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে 2টো গাড়ি চলে এলো। মেঘালয় জিজ্ঞেস করলো, এই মেয়ে, তোমার ভয় করছে না? কেন, কিসের ভয়? আমাকে, একজন পুরুষ মানুষকে এত রাতে কিসের ভয় পাওয়া যেতে পারে? যে মানুষটা ওরকমভাবে কারো সেবা করতে পারে তার উপর ভরসা করাই যায়। আমি তো তখন থেকে মজা করছি একটু ভয় পাইয়ে দেবার জন্য, তবুও ভয় পাচ্ছ না? একটু তো ভয় পেয়েছিলামই, মনে হচ্ছিল আপনি একজন খারাপ লোক, কিন্তু খারাপ লোক হলেও এখন আপনি আমার ভরসা, আপনার সাথেই আমাকে যেতে হবে। খারাপ লোকটার সাথে যেতে হবে? মিশু বলল, হবে। আর আপনি খারাপ হলে 7 গুণ মাফ। হুমায়ুন আহমেদ স্যার যেমন বলতেন, রূপবতী মেয়ের সব দোষ আমি ক্ষমা করে দিতে পারি, তেমনি আমারও আপনাকে দেখে সেরকমই বলতে ইচ্ছে করছে। মেঘালয় হেসে ফেললো আবারও। চোখ কপালে তুলে বলল, আমি কি ভয়ঙ্কর রকমের রূপবান? মিশু বলল, একদমই বিপজ্জনক রকমের হ্যান্ডসাম। ছেলেদের কখনোই এত সুন্দর হতে নেই। খারাপ লোক হলেও এই গুণগুলোর জন্য আমি আপনাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আপনার পার্সোনালিটি একদম ইউনিক। আপনাকে আমি খারাপ বলে পাপ হবে আমার। আমার পার্সোনালিটি ইউনিক? হ্যাঁ, সেটা সম্ভাবনা আছে। দেখো, আবার প্রেমে পড়ে যেও না যেন। একবার প্রেমে পড়েই তার ঘানি টানার শক্তি পাচ্ছি না, আবারও ওই ভুল। মানুষ জীবনে কতবার ভুল করে? অনেকবার ভুল করে। মিশু খেপে গেল। মেঘালয় হেসে উঠল শব্দ করে। সত্যি এই লোকটাকে এখন খুব খারাপ লোক মনে হচ্ছে মিশুর, সেই সাথে দারুণ রহস্যজনকও।
এত রহস্য করে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলে লোকটা, যেন ডিটেকটিভ উপন্যাসের নায়ক। অদ্ভুত। মেঘালয় ফোনে কার সাথে যেন কথা বলল। একজনের কাছে ফোন নাম্বার নিয়ে আবারও আরেকজনকে কল করলো। ট্রাক নাম্বার, রোড ইত্যাদি ইত্যাদি কিসব বলল, কিছুই বুঝতে পারলো না মিশু। অবাক হয়ে জিজ্ঞেস করলো, এসব কি আলাপ করছেন আমাকে বলা যাবে? ব্যবসা করছে, ব্যবসা, ইয়াবা হিরোইনের ব্যবসা। আমার মাল কদ্দূর সে কথা শুনলাম। মিশুর মুখটা শুকিয়ে গেল ভয়েই। যদিও কথাটা মিথ্যে সেটা ওনার হাসি দেখেই বোঝা যাচ্ছে। অন্তত এই লোকটা কখনো ওসব ব্যবসা করতেই পারে না, সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কিন্তু এরকম মজা করার কারণ ভয় হয়তো। মেঘালয় ওর ভীতু মুখের দিকে তাকিয়ে হেসে উঠল শব্দ করে। হাসতে হাসতে বলল, সিরিয়াসলি তুমি ভয় পেয়েছ? আমি তাহলে সার্থক। আপনি এত মজা কেন করছেন? তোমাকে ভয় দেখানোর জন্য। আপনি কি জানেন আপনি লোকটা খুব খারাপ? হ্যাঁ জানি। আপনি কি জানেন আপনি লোকটা খুব সুইট? কি? মুচকি হাসলো মিশু। আবারও কপালে ভাঁজ পড়ল মেঘালয়ের। মনে মনে ভাবলো মেয়েটাকে আর ভয় দেখানো উচিত হবে না। অনেক মজা করা হলো, এবার থামানো দরকার। মেঘালয় মিশুর চোখের দিকে তাকিয়ে বলল, রাগ করছো কেন? আর পাগলি মেয়ে, আমি এতক্ষণ মজা করছিলাম তোমার সাথে, ভয় দেখানোর জন্য এমন করছিলাম। ভয় পেও না, আমাকে বিশ্বাস করতে পারো তুমি। মিশু মেঘালয়ের কাছাকাছি সরে বসলো, বলল, ভয় দেখানোর জন্য এরকম করলে ভয় পাওয়াটা উচিত না। উচিত। ভয় তো পেয়েছ, এবার আবার স্বাভাবিক হও। এত ভয় পেতে হবে না। এটুকু বিশ্বাস রাখো যে যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ তুমি নিরাপদ। আমি জানি সেটা। আপনি আর আপনার বন্ধুরা একদম আলাদা। যেখানে পিরিয়ডের ব্যাপারগুলো নিয়ে ছেলেরা হাসাহাসি করে, সেখানে আমি আপনাদের মতো মানুষ কখনো দেখিনি। মেঘালয় আর চোখে তাকালো মিশুর চোখের দিকে। ওর ফোন বেজে উঠল। ফোনে কথা বলার পর মিশুকে বলল, একটু আগে জানতে চাইছিলে না কিসের ট্রাক? কিসের আলাপ করলাম? মিশু মাথা ঝাঁকিয়ে বলল। মেঘালয় ট্রাকের ব্যাপারটা খুলে বলল মিশুকে। মিশু অবাক হয়ে বলল, সত্যি এখন আমরা ট্রাকে জার্নি করব? অনেক থ্রিলিং না? হ্যাঁ তা তো বটেই। আমি ভাবছি আপনার বাবাকে বলতেই উনি ব্যবস্থা করে দিলেন। আমার বাবা এমনই, আর চাচার এই লাইনে বিজনেস আছে আর পরিচিতি বেশি, সেজন্য সম্ভব হয়েছে। মিশুর বিস্ময়ের সীমা রইল না। আজকের রাতটাকে ওর স্বপ্নের মতো লাগছে। একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, তারপর মেঘালয় ও ওর বন্ধুদের সাথে দেখা হওয়া, ট্রেন থেকে লাফানো, রেল লাইনে হাঁটা, ট্রাক জার্নি, সবই কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। স্বপ্নেই সাধারণত এমন হয়। অবিশ্বাস্য লাগছে সব কিছু। কিন্তু নিজের পায়ের ব্যথার জন্য স্বপ্ন স্বপ্ন মনে হওয়াটা ভুল ভাবতে হচ্ছে। স্বপ্ন কখনো ব্যথা অনুভূত হয় না। মিশু বলল, আমার মনে হচ্ছে আমি আজকের রাতে কোনো বিদেশি উপন্যাসের নায়িকা হয়ে গেছি, আর আপনি হচ্ছেন নায়ক। হেসে উঠল মেঘালয়। হাসতে হাসতে উঠে দাঁড়ালো। এখন মেইন রোডের দিকে যেতে হবে। মিশু থ মেরে বসেই চেয়ে রইল মেঘালয়ের হাসি হাসি মুখটার দিকে। বাবার প্রতি কৃতজ্ঞতা জন্মাচ্ছে মেঘালয়ের। বাবাকে যত রাতেই স্মরণ করা হোক না কেন, যে কোনো ইচ্ছে পূরণ করতে উনি তৎপর। অনেকদিন ট্রাকে জার্নি করা হয় না। মেঘালয় মিশুর হাত ধরে ওকে তুলল। মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। ট্রাকের উপরে উঠে যেতে হবে। ঠান্ডা বাতাসে চুল উড়বে ভাবলেই গা শিউরে ওঠে। একদিকে মেঘালয়কে খুব বিশ্বাস করছে, আবার ভয়ও পাচ্ছে। ছেলেটাকে খুব ভালোও লাগছে, আবার রহস্যজনকও লাগছে। একই সাথে কয়েক ধরনের অনুভূতি কাজ করছে ওর। সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। মিশু মেঘালয়ের বাহু চেপে ধরে বলল, জানেন আমি কখনো ট্রাকে উঠিনি। ট্রাকের উপর উঠে অদ্ভুত চোখে চারিদিকে একবার তাকালো মিশু। হেডলাইটের আলোয় সবকিছু একদম অন্যরকম লাগছে। হাইওয়েতে দ্রুত গতিতে চলতে শুরু করেছে ট্রাকটা। আশেপাশে দুদিক থেকেই হুশ করে বাস ট্রাক চলে যাচ্ছে। কোনো কোনো গাড়ি আবার জোরে হর্নও বাজাচ্ছে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে সুন্দর গাছের সারি। চাঁদের আলোয় সবকিছুই অন্যরকম রূপ ধারণ করেছে। এত সুখ লাগছে দেখতে যে মিশুর আনন্দে লাফালাফি করতে ইচ্ছে করছে। মিশুকে ধরে এনে পিছনের দিকে একটা বস্তার উপর বসিয়ে দিল মেঘালয়। ট্রাকের অর্ধেক পর্যন্ত বস্তা ভর্তি, আর বাকিটা ফাঁকা। ইচ্ছে হলে দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে, আবার বসেও যাওয়া যাচ্ছে। মিশুর গায়ে একটা চাদর ছিল, সেটাকে ভালো মতো গায়ে মুড়িয়ে নিয়েছে ও, তাই খুব একটা ঠান্ডা লাগছে না।
যদিও শিরশিরে বাতাস এসে হাত পা ও কান শীতল করে দিয়ে যাচ্ছে। মেঘালয় বস্তার উপর শুয়ে পড়ল। চিত হয়ে শুয়ে আকাশ দেখতে লাগলো। মিশুও শুয়ে পড়ল মেঘালয়ের পাশেই। আকাশে শুল্কপক্ষের চাঁদ, লক্ষ লক্ষ নক্ষত্র। মনে হচ্ছে তারাগুলো মিটিমিটি হাসছে আর হাত নাড়ছে ওদের দিকে। মিশুও হাত নাড়তে লাগলো আর বলল, আমি শুয়ে শুয়ে আকাশ দেখছি আর মনে হচ্ছে বাতাসে ভেসে চলেছি। এমন হাইওয়ে ধরে শুয়ে শুয়ে যাব আর আকাশ দেখব, এটা কখনো কল্পনাও করিনি। মেঘালয় বলল, মানুষ যা কল্পনা করে না সেটা করে তাদেরকে চমকে দিতে আমার দারুণ মজা লাগে। তাই তো মনে হচ্ছে। থ্যাঙ্কস এটার জন্য। আমার এত আনন্দ হচ্ছে আমি আজীবন গল্প শোনাবো সবাইকে যে আমি শুয়ে থেকে আকাশ দেখতে দেখতে জার্নি করেছি, জ্যোৎস্না স্নান করেছি ট্রাকের উপর শুয়ে। কি থ্রিলিং ব্যাপার! সত্যি ব্যাপারটা দারুণ থ্রিলিং। ট্রাকে শুয়ে জ্যোৎস্না স্নান, চাঁদের আলোয় শরীর মাখামাখি হয়ে যাচ্ছে। নক্ষত্রগুলো হাসছে, চাঁদটাও গল্প করতে চাইছে যেন। মনে হচ্ছে চাঁদের আলো গিলে খাওয়া যাবে। মুগ্ধ হতে হতে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে মিশু। হিমুর গল্পে ও পড়েছিল একজন লোক হা করে গপ গপ করে চাঁদের আলো খেয়ে ফেলে। মিশুরও সেভাবে খেতে ইচ্ছে করছে। ও হাত বাড়িয়ে হাতের মুঠোয় চাঁদের আলো ধরে হা করে মুখে পুড়ে নিতে লাগলো, যেন আলো গিলে খাচ্ছে। গপাগপ এভাবে আলো ধরে খেতে লাগলো। মেঘালয় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মিশুর দিকে চেয়ে রইল মুগ্ধ হয়ে। মেয়েটা জ্যোৎস্না খাচ্ছে, কি অদ্ভুত। মেঘালয় বলল,